হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব ব্রেকিং ব্যাড সিরিজের সিজন 3। সিজন 2 গল্পটা যেখানে শেষ হয়েছিল, এই গল্পটা ঠিক তার পরের থেকেই শুরু হয়। আর আগের দুটো পর্বের ভিডিও লিংক আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দিলাম। তো আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম ড্রাগ ওভারডোজের কারণে জেন মারা যাওয়ার পর ওর বাবা খুবই কষ্ট পেয়ে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, যে কারণে এয়ারপোর্টে নিজের কাজ করার সময় উনি অন্যমনস্ক হয়ে দুটো প্লেনকে ভুল সিগন্যাল দিয়ে দেন, যার ফলে মাঝ আকাশেই ওই প্লেন দুটোর মুখোমুখি সংঘর্ষ হয়ে ওগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় 167 জন মানুষ মারা গেছিলেন। এখন এই খবরটা পুরো পৃথিবী জুড়ে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল। এদিকে জেনের বাবার এই ভুলের জন্য ওনাকে জেলে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমরা মেক্সিকোর বর্ডারে মার্কো সালামাঙ্কা আর লিওনেল সালামাঙ্কা নামের এই দুজন ব্যক্তিকে দেখতে পাই। এরা দুজন ছিল টুকোর কাজিন, আর এদের সাথেই টুকো জেসি আর ওয়াল্টারকে নিয়ে মেক্সিকো যেতে চেয়েছিল। এখন টুকোর মারা যাওয়ার খবর পেয়ে এরা দুজন মেক্সিকো থেকে লুকিয়ে লুকিয়ে আমেরিকায় আসার চেষ্টা করে। আসলে এরা দুজন খবর পেয়েছিল কেউ একজন টুকোকে খুন করে দিয়েছে, আর এখন এরা দুজন ওই খুনের বদলা নেওয়ার জন্যই আসছিল। অন্যদিকে দেখা যায় ওয়াল্টারের ওপরে রাগ করে স্কাইলার ওর বাচ্চাদেরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ওয়াল্টার এখন এই পুরো বাড়িতেই একা হয়ে গেছিল। এতদিন ধরে ও সবার থেকে লুকিয়ে লুকিয়ে এত কষ্ট করে ড্রাগ তৈরি করেছিল যাতে ও মারা যাওয়ার আগে নিজের পরিবারের জন্য কিছু টাকা রেখে যেতে পারে, কিন্তু এখন ওর সেই পরিবারই ওর থেকে অনেক দূরে সরে গেছে। তাই এখন ওর মনে হচ্ছিল এই বিশাল পরিমাণ টাকাগুলো ওর আর কোনো কাজে লাগবে না। সেজন্য ও ড্রাগ বিক্রি করে পাওয়া সমস্ত টাকাগুলোকে এক জায়গায় করে সেগুলোয় আগুন ধরিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর ও নিজের ভুল বুঝতে পেরে ওই টাকার আগুনটা নিভিয়ে দেয়। এসব কিছুর মধ্যেই ওয়াল্টারের সঙ্গে দেখা করার জন্য হ্যাঙ্ক ওর বাড়ি চলে আসে। আসলে আজ ওয়াল্টারকে ওর সমস্ত জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হবে, কারণ আজকের মধ্যেই স্কাইলার ওকে এই বাড়ি ছেড়ে পুরোপুরি বেরিয়ে যেতে বলেছিল। আর এখন হ্যাঙ্ক ওয়াল্টারকে সেই কাজেই সাহায্য করার জন্য এসেছিল। ও এই বাড়ি থেকে ওয়াল্টারের সমস্ত জিনিসপত্রগুলো বের করে ওকে একটা নতুন ভাড়া বাড়িতে পৌঁছে দেয়। অন্যদিকে দেখা যায় স্কাইলার এখন ওয়াল্টারকে পুরোপুরি ডিভোর্স দিয়ে ওর থেকে আলাদা হয়ে যেতে চাইছিল। সেজন্য কিছুদিন পর ও একটা ডিভোর্স পেপার নিয়ে ওয়াল্টারের সঙ্গে দেখা করার জন্য ওর নতুন ঠিকানায় পৌঁছে যায়। কিন্তু এখানে স্কাইলারের এইরকম সিদ্ধান্তে ওয়াল্টার খুবই অবাক হয়ে গেছিল। ও বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? আমরা সবাই তো একসাথে খুবই ভালো ছিলাম, তাহলে তুমি হঠাৎ করে আমাকে ডিভোর্স দিয়ে এখন কিসের শাস্তি দিচ্ছ? তখন স্কাইলার বলে, তুমি তো আমার কাছ থেকে অনেক কিছুই লুকিয়ে রেখেছো। আমার তো মনে হয় তুমি একজন ড্রাগ ডিলার, না হলে এত অল্প সময়ের মধ্যে তুমি এত টাকা পাবে কোথা থেকে? যেটা শুনে ওয়াল্টার বুঝতে পারে এখন ও স্কাইলারের কাছে পুরোপুরি ধরা পড়ে গেছে। সেজন্য ও স্কাইলারকে বলে, আমি তোমাকে সমস্ত সত্যি কথা বলে দেব, কিন্তু কথা দাও তারপর তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আর এটা বলেই ও স্কাইলারকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয় যে কিভাবে ও আর জেসি দুজন মিলে এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে ড্রাগ তৈরি করত। কিন্তু এই কথাগুলো শোনার পর স্কাইলার এখন আরো বেশি ভয় পেয়ে গেছিল। ও যেন কোনোভাবেই এগুলোকে বিশ্বাস করতে পারছিল না। স্কাইলার বলে, এই কথাগুলো শোনার পর এখন আমি আর কোনোভাবেই তোমার সাথে থাকতে চাই না। আমি কথা দিচ্ছি তোমার এই কাজের ব্যাপারে আমি কাউকে কিছুই জানাবো না, কিন্তু তার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমার আর আমার বাচ্চাদের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে। আর তুমি যদি এই কাজটা না করো তাহলে আমি তোমার ব্যাপারে পুলিশকে সবকিছুই জানিয়ে দেব। অন্যদিকে দেখা যায় জেন মারা যাওয়ার পর জেসি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, যে কারণে ওয়াল্টার ওকে একটা রিহ্যাব সেন্টার মানে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করিয়ে দিয়েছিল। এখন বেশ কিছু মাস এখানে থাকার পর ও আস্তে আস্তে সমস্ত রকম নেশা করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এখন ও আগের থেকে অনেক ভালো হয়ে গেছিল, যে কারণে কিছু মাস পরেই ওকে ওই রিহ্যাব সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর ওয়াল্টার ওকে নিজের সাথে নিজের নতুন বাড়িতে নিয়ে আসে। আসলে এই মুহূর্তে জেসির কাছে থাকার মতন কোনো জায়গা ছিল না, কারণ ওর ড্রাগ তৈরি করার খবর পেয়ে ওর বাবা আর মা ওকে ওর বাড়ি থেকে বের করে দিয়েছিল। এদিকে নিজের পরিবারের থেকে আলাদা হয়ে যাওয়ার পর ওয়াল্টারও এখন পুরোপুরি একা হয়ে গেছিল। তাই এখন থেকে ও আর জেসি দুজন মিলে একসাথেই থাকতে শুরু করে। এদিকে ওয়াল্টার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে ওর ছেলে অর্থাৎ ফ্লিন খুবই চিন্তায় পড়ে গেছিল। আর এখন হঠাৎ করে ওয়াল্টারকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ও স্কাইলারের ওপরে খুবই রেগে গেছিল। অন্যদিকে গুস্তাভো আরও একটা নতুন ড্রাগ ডিল করার জন্য ওয়াল্টারকে ও রেস্টুরেন্টে ডেকে আনে, কিন্তু সেখানে যাওয়ার পর ওয়াল্টার সরাসরি জানিয়ে দেয় ও আর এই ড্রাগ তৈরি করার কাজটা করতে চায় না। এখন ও এই সমস্ত কাজ বন্ধ করে দিয়ে পুরোপুরিভাবে নিজের পরিবারের কাছে ফিরে যেতে চায়। এই কথা শুনে গুস্তাভো বলে, ঠিক আছে, তুমি কাজ না করতে চাইলে আমি তোমাকে কোনোভাবেই জোর করব না, কিন্তু আমি ভেবেছিলাম আমি তোমার সাথে একটা চুক্তি করব।
যেখানে আমার সাথে আগামী 3 মাস কাজ করার জন্য আমি তোমাকে $3 মিলিয়ন দিতাম। এখন এত টাকার কথা শুনে প্রথমের দিকে ওয়াল্টার খুবই অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই ও বলে, আমার কাছে যদি আমার পরিবারই না থাকে তাহলে এত টাকা নিয়ে আমি কি করব? তাই এই মুহূর্তে তুমি আমাকে যত টাকাই দাও না কেন, আমি আর এই কাজটা কোনোভাবেই করতে চাই না। আর এই কথা বলেই ও ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় মার্কো আর লিওনেল নামে টুকোর সেই দুজন কাজিন এখন লুকিয়ে লুকিয়ে গোপন পথে বর্ডার পার করে মেক্সিকো থেকে আমেরিকায় চলে এসেছে। কিন্তু আমেরিকায় আসার সাথে সাথেই যাদের সাথে গোপনভাবে ওরা বর্ডার পার করেছিল, এখন ওরা তাদের প্রত্যেককেই গুলি করে মেরে ফেলে। আসলে ওরা নিজেদের এখানে আসার ব্যাপারে কোনো রকম প্রমাণ রাখতে চাইছিল না। এখানে এদের এই কাজটা দেখে বোঝা যায় এরা দুজন কতটা ভয়ঙ্কর ছিল। অন্যদিকে দেখা যায় আজ অনেক মাস পর জেসি ওর পুরনো বাড়িতে ফিরে গেছে, কিন্তু সেখানে যাওয়ার পর ও জানতে পারে ওর বাবা আর মা এখন ওর এই বাড়িটাকে বিক্রি করে দিতে চাইছেন। সেজন্য ওনারা এই বাড়িটাকে নতুন করে মেরামত করে রং করে এটার জন্য কাস্টমার খোঁজার চেষ্টা করছেন। এখন জেসি খুবই ভালো মনে ওর বাবাকে বলে, আমি একটু বাড়িটাকে ভিতর থেকে দেখতে চাই। যেটা শুনে ওর বাবা বলে, এখন তো ভিতরে মেরামতির কাজ চলছে, তুমি পরে অন্য কোনো সময় এসো। আর তাছাড়া এই বাড়ির ছবি আমি আমাদের ওয়েবসাইটে আপলোড করব, তুমি চাইলে এই বাড়িটাকে সেখান থেকে দেখতে পারো, তোমার আর এখানে আসার কোনো দরকার নেই। এখানে জেসি খুব ভালোভাবেই বুঝতে পারে ওর বাবা ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, উনি কোনোভাবেই ওর সাথে সম্পর্ক রাখতে চাইছিলেন না। এখন নিজের বাবার কথায় খুবই কষ্ট পেয়ে ও হাসি মুখে ওখান থেকে চলে আসে। অন্যদিকে দেখা যায় ওয়াল্টারের সঙ্গে দেখা করার জন্য এখন সল ওর বাড়িতে এসেছে। সল চাইছিল ওয়াল্টার যেন গুস্তাভোর সঙ্গে আবার ওই ড্রাগ তৈরি করার কাজটা শুরু করে দেয়। আসলে ওয়াল্টার আর জেসি ড্রাগ তৈরি করে যত টাকা ইনকাম করবে, সল তার থেকে একটা পার্সেন্টেজ টাকা নিজের কমিশন হিসেবে পাবে, কারণ ও এদের দুজনকে সমস্ত রকম আইনি বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করত, আর সেই একই সাথে এদের এই বেআইনি টাকাগুলোকেও সামলাতো। কিন্তু এখন ওয়াল্টার বলে, আমি আর কোনোভাবেই এই কাজটা করতে পারবো না, কারণ আমি স্কাইলারকে সমস্ত সত্যি কথা জানিয়ে দিয়েছি, আর এখন আমি যেভাবেই হোক আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। এই কথা শুনে সল একটু চিন্তায় পড়ে গেছিল। ওর মনে হচ্ছিল স্কাইলার যদি কোনোভাবে এই ব্যাপারে পুলিশকে জানিয়ে দেয়, তাহলে ওয়াল্টার আর জেসির সাথে সাথে সলও বিপদে পড়তে পারে। সেজন্য এখন ও মাইককে কল করে ওকে লুকিয়ে লুকিয়ে স্কাইলারের ওপরে নজর রাখতে বলে। অন্যদিকে দেখা যায় জেসি নিজের ভাগের টাকা নেওয়ার জন্য সলের অফিসে এসেছে। আসলে ও রিহ্যাবে যাওয়ার সময় ওয়াল্টার ওর ভাগের সমস্ত টাকা সলের কাছে গুছিয়ে রেখেছিল। এখন নিজের টাকাগুলো হাতে পাওয়ার পর জেসি সলকে বলে, আমি চাই তুমি আমার একটা কাজ করে দাও, আমার এই সমস্ত টাকা দিয়ে তুমি আমার বাবা মায়ের কাছ থেকে আমার পুরানো বাড়িটা কিনে নাও। এর পরের দিন সকালেই সল ওই বাড়িটা কেনার জন্য জেসির বাবা আর মায়ের সঙ্গে দেখা করে। কিন্তু এখানে সমস্যা হলো, জেসির বাবা মা এই বাড়িটাকে $8 লক্ষ বিক্রি করতে চাইছিলেন, কিন্তু সলের কাছে এই মুহূর্তে মাত্র $4 লক্ষ ছিল, আর ও এই টাকা দিয়েই এই বাড়িটা কিনতে চাইছিল। সেজন্য ও জেসির বাবা মাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ও বলে, আমি খবর পেয়েছি আপনাদের ছেলে নাকি একটা সময় এই বাড়িতে লুকিয়ে লুকিয়ে ড্রাগ তৈরি করত, এখন পুলিশ যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে আপনাদেরকে তো জেলে যেতে হবে, আর আশা করি এই খবরটা জানার পর আর কেউই আপনাদের এই বাড়িটা কিনতে চাইবে না। এখন এই কথা শুনে জেসির বাবা মা খুবই ভয় পেয়ে শেষ অবধি $4 লক্ষ সলের কাছে নিজেদের এই বাড়িটা বিক্রি করে দেয়। এরপর জেসির বাবা মা নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে জেসি চলে আসে, আর ও সরাসরি ঘরে ঢুকতে শুরু করে। এখন ওকে এই অবস্থায় দেখে ওর বাবা আর মা বলে, তুমি আর বাড়ির মধ্যে যেতে পারবে না, কারণ আমরা এই বাড়িটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছি। তখন জেসি ওনাদেরকে ওই ঘরের চাবি দেখিয়ে বলে, আমি এই বাড়িটা কিনেছি, আর এটা বলেই ও সরাসরি ঘরের মধ্যে ঢুকে যায়। এখানে জেসিকে দেখে ওর বাবা মা পুরোপুরি অবাক হয়ে গেছিল। অন্যদিকে আমরা মার্কো আর লিওনেল নামে টুকোর সেই দুজন কাজিনকে দেখতে পাই। এখন ওরা দুজন হেক্টরের সঙ্গে দেখা করার জন্য একটা বৃদ্ধাশ্রমে এসেছে। আসলে হেক্টর এদের তিনজনেরই আঙ্কেল ছিল, আর ও এদের সবাইকে খুবই ভালোবাসতো। এখন মার্কো আর লিওনেল একটা বোর্ড গেমের সাহায্যে হেক্টরের কাছ থেকে টুকোর খুনির নাম জানার চেষ্টা করে। এখানে একটা বোর্ডের ওপরে এ থেকে জেড অবধি সমস্ত অ্যালফাবেট লেখা ছিল, আর এরা হেক্টরের সামনে সমস্ত অ্যালফাবেটের ওপর দিয়ে আঙুল বোলাতো, আর যে অ্যালফাবেটের ওপরে আঙুল রাখার পর হেক্টর নিজের হুইল চেয়ারের ঘন্টাটা বাজাতো, ওরা সেই অ্যালফাবেটটা একটা কাগজে লিখে নিচ্ছিল। আর এইভাবেই আস্তে আস্তে এখন ওরা ওয়াল্টার হোয়াইটের নামটা জানতে পারে। অন্যদিকে দেখা যায় ওয়াল্টার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ফ্লিনের খুবই মন খারাপ হয়ে গেছিল, তাই ও নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে ওয়াল্টারের সঙ্গে থাকার জন্য ওর নতুন বাড়িতে চলে যায়। কিন্তু ওয়াল্টার ওকে কোনো রকমে বুঝিয়ে বলে, এখন তোমার মায়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছে,
কিন্তু কিছুদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে। তখন আমরা সবাই আবার আগের মতন একসাথে থাকবো। কিন্তু এখন তোমাকে তোমার মায়ের কাছে ফিরে যেতে হবে। আর এই কথা বলেই ও ফ্লিনকে কোনো রকমে বুঝিয়ে স্কাইলারের কাছে ওর বাড়িতে ফেরত নিয়ে যায়। বাড়ি যাওয়ার সময় ওয়াল্টার নিজের সাথে একটা পিৎজা নিয়ে এসেছিল। ও মনে করেছিল এখন ওরা সবাই মিলে একসাথে বসে এই পিৎজাটা খেয়ে নিজেদের মধ্যে একটু ভালো সময় কাটাবে। কিন্তু স্কাইলার ঘরের বাইরে থেকেই ওয়াল্টারকে বলে দেয়, আমি রান্না করে নিয়েছি, তাই তোমার খাবার নিয়ে তুমি ফিরে যাও। আর এই কথা বলেই ও ওয়াল্টারের মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। এই ঘটনায় ওয়াল্টার খুবই রেগে গিয়ে ওই পিৎজাটা ওদের বাড়ির সামনেই ফেলে দিয়ে ওখান থেকে চলে আসে। অন্যদিকে দেখা যায় সলের কথা মতন মাইক এখন দূর থেকে লুকিয়ে লুকিয়ে স্কাইলারের ওপরে নজর রাখতে শুরু করেছে। একদিন সকালে স্কাইলার আর ফ্লিন যখন নিজেদের বাড়ি থেকে কাজে বেরিয়ে যায়, তখন ওদের বাড়িটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছিল। আর এই সুযোগেই মাইক লুকিয়ে লুকিয়ে ওদের বাড়িতে ঢুকে ওদের বাড়ির দেয়াল ফুটো করে সেখানে বেশ কিছু বাগ লুকিয়ে রাখে। বাগ হলো এমন বেশ কিছু ওয়্যারলেস মাইক যেগুলোর সাহায্যে এরা দূর থেকে এই ঘরের সমস্ত আওয়াজ আর কথাবার্তা শুনতে পাবে। আর এইভাবেই গোপনভাবে স্কাইলারের ওপরে নজরদারি করে সল বুঝতে পারবে স্কাইলার আদেও জেসি আর ওয়াল্টারের ডাক্তারি করার ব্যাপারে পুলিশকে কিছু জানাচ্ছে কিনা। কিন্তু এখানে মাইক যখন এই বাগ লাগানোর কাজ করছিল, তখন ওয়াল্টার হঠাৎ করে নিজের বাড়িতে ফিরে আসে। আর ও পিছনের রাস্তা দিয়ে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে ঢুকে বাথরুমে স্নান করতে শুরু করে দেয়। এসব কিছুর মধ্যে মাইক কোনো রকমে নিজের কাজ করে ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে আসার পর ও দেখতে পায় মার্কো আর লিওনেল নামে টুকোর সেই দুজন কাজিন একটা গাড়ি নিয়ে এখন ওয়াল্টারের বাড়ির সামনে চলে এসেছে। আর এরপর ওরা দুজন একটা বিশাল বড় কুড়ুল নিয়ে ওয়াল্টারের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। দূর থেকে এসব কিছু দেখে মাইক খুব ভালোভাবেই বুঝতে পারে এখানে এরা দুজন ওয়াল্টারকে মারার জন্য এসেছে। সেজন্য ও তাড়াতাড়ি করে গুস্তাভোকে কল করে এই পুরো ঘটনা জানিয়ে দেয়। আর এখান থেকেই আমরা জানতে পারি মাইক আসলে গুস্তাভোর কাছেই কাজ করত। এদিকে দেখা যায় ওয়াল্টার যখন ওর বাথরুমে স্নান করছিল, তখন মার্কো আর লিওনেল ওর ঘরের মধ্যে ঢুকে ওর খাটের ওপরে বসে চুপচাপ ওর বাথরুম থেকে বাইরে বেরোনোর অপেক্ষা করছিল। কিন্তু তখনই গুস্তাভো ওদের মোবাইলে একটা এসএমএস পাঠিয়ে ওদেরকে নিজের রেস্টুরেন্টে চলে আসতে বলে। যেটা দেখার পর ওরা এইবারের জন্য ওয়াল্টারকে না মেরে গুস্তাভোর সঙ্গে দেখা করার জন্য ওর রেস্টুরেন্টে চলে যায়। এখানে ওয়াল্টার যে একটুর জন্য কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল সেই ব্যাপারে ওর কোনো রকম ধারণা ছিল না। এই ঘটনার কিছুক্ষণ পর স্কাইলার ওর অফিস থেকে বাড়ি ফিরে আসে। আর এখন হঠাৎ করে ঘরের মধ্যে ওয়াল্টারকে দেখে ও খুবই অবাক হয়ে যায়। এখন ও খুবই রেগে গিয়ে ওয়াল্টারকে বলে, তুমি এখানে কি করছো? তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন ওয়াল্টার বলে, এটা আমারও বাড়ি, আর এখানে থাকার আমার পুরো অধিকার আছে। আর তাছাড়া তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছো, কিন্তু আমি সেই বিষয়ে একদমই রাজি হইনি। এটা শুনে স্কাইলার বলে, তুমি যদি এখনই বাড়ি থেকে না বেরিয়ে যাও তাহলে আমি পুলিশকে কল করে তোমার কাজের ব্যাপারে সবকিছু জানিয়ে দেব। যেটা শুনে ওয়াল্টার বলে, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আসলে ওয়াল্টার জানতো স্কাইলার পুলিশকে ওর ব্যাপারে কিছুই জানাতে পারবে না। এদিকে স্কাইলার যেভাবেই হোক ওয়াল্টারকে বাড়ি থেকে বের করতে চাইছিল, তাই ও ওয়াল্টারকে ভয় দেখানোর জন্য সত্যি সত্যি পুলিশে কল করে। এর কিছুক্ষণের মধ্যেই ওদের ছেলে অর্থাৎ ফ্লিন ওর স্কুল থেকে বাড়ি ফিরে আসে। আর এখানে ঘরের মধ্যে ওয়াল্টারকে দেখে ও খুবই আনন্দ পায়। এখন ওরা দুজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে শুরু করে। কিন্তু এসব কিছুর মধ্যেই ওদের বাড়িতে পুলিশ চলে আসে। আর এটা দেখে ফ্লিন ওর মায়ের ওপরে খুবই রেগে গেছিল। এবার পুলিশ স্কাইলারের কাছে ওর সমস্ত সমস্যার কথা জানতে চায়। কিন্তু এখন স্কাইলার পুলিশকে ওয়াল্টার ড্রাগ তৈরি করার ব্যাপারে কিছুই জানাতে পারে না, কারণ ও কোনোভাবেই ওদের বাচ্চাদেরকে ওয়াল্টারের এই কাজের সম্পর্কে কিছুই জানাতে চাইছিল না। ও শুধু বলে, আমার হাজব্যান্ড আমার অনুমতি ছাড়া জোর করে ঘরে ঢুকে পড়েছে। কিন্তু পুলিশ যখন জানতে পারে এই বাড়িটা ওদের দুজনের নামেই রয়েছে আর ওদের মধ্যে এখনো কোনো রকম ডিভোর্স হয়নি, তখন ওরা স্কাইলারকে বলে, এটা সম্পূর্ণ আপনাদের পারিবারিক সমস্যা, এর মধ্যে পুলিশ আপনাদেরকে কোনো রকমভাবে সাহায্য করতে পারবে না। যে কারণে এখন স্কাইলার বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও ওয়াল্টারকে এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে বেশ কিছু মাস আগের একটা ঘটনা দেখানো হয়। এখানেই আমরা তর্তুগা নামের সেই লোকটাকে দেখতে পাই। আগের সিজনে ড্রাগ ডিলাররা যাকে মেরে ফেলে যার মাথা কেটে একটা কচ্ছপের উপরে রেখে দিয়েছিল, দেখা যায় এখন তর্তুগা বেঁচে আছে। আর এখন ও নিজের বসের সঙ্গে দেখা করার জন্য একটা মিটিংয়ে গেছে। আসলে ও একজন বড় ড্রাগ মাফিয়ার সাথে কাজ করত, কিন্তু সেই একই সাথে ও লুকিয়ে লুকিয়ে এই ড্রাগ ডিলারদের সমস্ত খবর ডিইএ ডিপার্টমেন্টে পৌঁছে দিত। কিন্তু কিছুদিন পর ওর বস এই ব্যাপারটা জানতে পারে, সেজন্য উনি তর্তুগার ওপরে খুবই রেগে গেছিলেন। আর এসব কিছুর মধ্যেই ওখানে পিছন থেকে টুকোর সেই দুজন কাজিন এসে তর্তুগোর গলা কেটে ওর মাথাটা ওর শরীর থেকে আলাদা করে দেয়।
আর তারপরেই ওর কাটা মাথাটা একটা কচ্ছপের পিঠের ওপরে রেখে সেটার মধ্যে একটা বোম ঢুকিয়ে ওটাকে ডিইএ ডিপার্টমেন্টে পৌঁছে দেওয়া হয়, যে দৃশ্যটা আমরা এর আগের সিজনে দেখেছিলাম। অন্যদিকে দেখা যায় নিজের বাড়িতে নতুন করে ফিরে আসার পর জেসি এখন সারাদিন একা একা চুপচাপ মন খারাপ করে বসে থাকতো। আসলে এখনো ওর জিনের জন্য খুবই মন খারাপ করত। এসব কিছুর মধ্যেই একদিন সল জেসির সঙ্গে দেখা করার জন্য ওর বাড়ি চলে আসে। ও জেসিকে বলে গুস্তাভো চাইছে ওয়াল্টার যেন আবার নতুন করে ওর জন্য ড্রাগ তৈরি করে, আর এর জন্য ও ওয়াল্টারকে অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু ওয়াল্টার কোনোভাবেই এই কাজটা করতে চাইছে না। তাই তুমি এখন যেভাবেই হোক ওয়াল্টারকে বুঝিয়ে এই কাজটা করার জন্য রাজি করাও। অন্যদিকে দেখা যায় টুকোর সেই দুজন কাজানের সঙ্গে গুস্তাভো একটা মিটিং অ্যারেঞ্জ করেছে। এখানে এই মিটিংয়ে আসার সময় ওরা দুজন নিজেদের সাথে নিজেদের আঙ্কেল অর্থাৎ হেক্টর সালামাঙ্কাকেও নিয়ে এসেছিল, আর সেই একই সাথে ওদের বিজনেস পার্টনারও এসেছিল। এখন ওরা গুস্তাভোকে বলে তুমি ওয়াল্টার হোয়াইট নামে ওই লোকটার সাথে কাজ করা বন্ধ করে দাও, কারণ ওই লোকটা টুকোকে খুন করেছে, আর এখন টুকোর এই দুজন কাজান ওকে মেরে সেই খুনের বদলা নিতে চায়। যেটা শুনে গুস্তাভো বলে কিন্তু এই কাজটা করার জন্য আপনাদেরকে বেশ কিছু মাস অপেক্ষা করতে হবে, কারণ এখন আমি ওয়াল্টারের সাথে একটা বিজনেস কন্ট্রাক্ট করেছি, আর যতদিন না অবধি সেই কন্ট্রাক্ট শেষ হচ্ছে আপনারা ততদিন ওকে মারতে পারবেন না। কিন্তু এই কথা শুনে টুকোর ওই দুজন কাজান একটু অসন্তুষ্ট হয়। এদিকে দেখা যায় ওয়াল্টার ওর ড্রাগ তৈরি করে পাওয়া টাকা ভর্তি ব্যাগ নিয়ে স্কাইলারের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। ওয়াল্টার বলে এতদিন ধরে আমি যা কিছু করেছি সবকিছুই আমার পরিবারের জন্য করেছি, আমি কোনো কিছুই নিজের একার জন্য করিনি। এখন তুমি চাইলে আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তার বিনিময়ে তোমাকে এই টাকাগুলো নিতে হবে। আমি চাই এই টাকাগুলোকে তুমি আমাদের ফ্যামিলির পিছনে খরচ করো, এটা দিয়ে আমাদের বাড়ির সমস্ত লোন শোধ হয়ে যাবে, আমাদের ছেলে অনেক ভালো কলেজে পড়তে পারবে, এমনকি আমাদের মেয়ের পড়াশোনারও সমস্ত খরচ এই টাকা দিয়ে কভার করা যাবে। একবার তুমি এই টাকাটা নিয়ে নিলে আমি সারা জীবনের মতন তোমাদেরকে ছেড়ে চলে যাব। এখন ওয়াল্টারের এই কথাগুলো শুনে স্কাইলার একটু চিন্তায় পড়ে যায়। এখন ওয়াল্টারের এই কথাগুলোকে ভোলার জন্য ও আস্তে আস্তে অফিসে ওর বস অর্থাৎ টেডের সাথে ফ্লার্ট করতে শুরু করে, আর এইভাবেই আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনও তৈরি হয়ে যায়। সেই রাতে অফিস থেকে বাড়ি ফিরে স্কাইলার ওর আর টেডের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওয়াল্টারকে জানিয়ে দেয়, যে কথাগুলো শুনে ওয়াল্টার প্রচণ্ড হতাশ হয়ে যায়। আসলে স্কাইলার এখন যেভাবেই হোক ওয়াল্টারকে নিজের জীবন থেকে দূরে সরাতে চাইছিল, কিন্তু এখন এই কথা শুনে ওয়াল্টার প্রচণ্ড রেগে গিয়ে পরের দিন সকালেই টেডের অফিসে গিয়ে সবার সামনে জোরে জোরে চিৎকার করে ওকে গালাগালি করতে শুরু করে, এমনকি ওকে মারারও চেষ্টা করে। কিন্তু এসব কিছুর মধ্যেই ওই অফিসের সিকিউরিটি গার্ডরা ওকে জোর করে ধরে ওই অফিস থেকে বাইরে বের করে দেয়। ওয়াল্ট আরও একবার অফিসের ভিতরে ঢুকে টেডকে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওখানে হঠাৎ করে মাইক এসে ওয়াল্টকে জোর করে ধরে সলের অফিসে নিয়ে যায়। এখানে সল আরও একবার ওকে বোঝানোর চেষ্টা করে। ও বলে তুমি এই সমস্ত ঝামেলা অশান্তি বাদ দিয়ে আবার গুস্তাভোর সাথে ড্রাগ তৈরি করার কাজটা শুরু করে দাও। যেটা শুনে ওয়াল্টার খুবই অবাক হয়ে বলে কিন্তু তুমি কিভাবে জানলে আমি ওখানে ঝামেলা করতে গেছি? এখন শেষ অবধি কোনো উপায় না দেখে সল ওকে জানিয়ে দেয় কিভাবে ও ওয়াল্টারের বাড়িতে একটা গোপন বাগ লাগিয়ে লুকিয়ে লুকিয়ে ওর আর স্কাইলারের ওপরে নজরদারি করছিল। এই কথাটা শোনার পর ওয়াল্টার খুবই রেগে গিয়ে সলকে মারতে শুরু করে, আর এরপর ও মাইককে সাথে নিয়ে গিয়ে নিজের বাড়ি থেকে সমস্ত বাঘগুলোকে বের করে আনতে বলে। অন্যদিকে দেখা যায় জেসি একটা দোকান থেকে একটা সিগারেটের প্যাকেট কিনছে, কিন্তু ওর কাছে কোনো রকম টাকা ছিল না, তাই ও ওই দোকানের ক্যাশিয়ারকে টাকার বিনিময়ে নিজেদের তৈরি করা এক প্যাকেট ড্রাগ দিয়ে দেয়। কিন্তু কিছুদিন পর ওই ক্যাশিয়ার এই ড্রাগের প্যাকেটটা নিজের একটা বন্ধুকে দিয়ে দেয়, আর পরে ওর বন্ধু এই ড্রাগ নিয়ে পুলিশের কাছে ধরা পড়ে যায়, আর এই কেসটা সরাসরি আসে হ্যাঙ্কের কাছে। এখন হ্যাঙ্ক এই বিষয়ে তদন্ত করতে করতে সেই দোকানের ক্যাশিয়ারের কাছে চলে আসে। এখন ভয় পেয়ে গিয়ে ওই ক্যাশিয়ার হ্যাঙ্ককে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়, যে কিভাবে আগের দিন একটা ছেলে এসে ওর দোকান থেকে জিনিস কেনার সময় ওকে এই ড্রাগসের প্যাকেটটা দিয়েছিল। কিন্তু এখন সমস্যা হলো ওই দোকানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই কে ওই ক্যাশিয়ারকে সেই ড্রাগসের প্যাকেটটা দিয়েছিল সেই ব্যাপারে ওর কোনো রকম ধারণা ছিল না। যেটা শুনে হ্যাঙ্ক খুবই হতাশ হয়ে ওই দোকানের বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই ও লক্ষ্য করে ওই দোকানের বাইরে একটা এটিএম মেশিন রাখা আছে, আর ওই মেশিনেও ক্যামেরা লাগানো ছিল। এখন ও তাড়াতাড়ি করে ওই এটিএম এর ক্যামেরার ভিডিও ফুটেজ বের করে সেটাকে ভালো করে দেখতে শুরু করে। এখানে জেসির ছবি না দেখা গেলেও ওদের ড্রাগ তৈরি করার সেই আরভি ভ্যানটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। এখন হ্যাঙ্ক খোঁজ নিয়ে জানতে পারে এই আরভি ভ্যানটা খুবই পুরানো মডেলের, আর ওদের পুরো শহরে এইরকম ভ্যান শুধুমাত্র 29টা আছে।
তাই ও ঠিক করে নেয় এই ভ্যানের সাহায্যেই ও সেই আসল ড্রাগ ডিলারকে খুঁজে বের করবে। অন্যদিকে দেখা যায় জেসি এখন ওয়াল্টারের সঙ্গে দেখা করে ওর সাথে ড্রাগ তৈরি করার ব্যাপারে কথা বলছে, কিন্তু ওয়াল্টার ওকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এরপর থেকে ও আর কখনোই কারোর জন্য ড্রাগ তৈরি করবে না। যেটা শুনে জেসি বলে, ঠিক আছে, তোমাকে কিছুই করতে হবে না, এরপর থেকে আমি একা একাই এই কাজটা করব। আর যেহেতু এই ড্রাগ তৈরি করার ফর্মুলাটা তোমার আর এই কাজটা তুমিই আমাকে শিখিয়েছিলে, তাই আমি তোমাকে আমার ইনকামের থেকে একটা ছোট্ট শেয়ারও দেব। আর এটা বলেই ও ওয়াল্টারকে নিজের তৈরি এক প্যাকেট ড্রাগসের স্যাম্পেল দেখায়। এই ড্রাগসগুলো ওয়াল্টারের মতনই খুবই ভালো কোয়ালিটির ছিল, কিন্তু ওয়াল্টার এটাকে দেখার পর বলে, এটা তো খুবই নিম্নমানের ড্রাগ, তুমি একদমই এটাকে ভালোভাবে তৈরি করতে পারোনি। আসলে ওয়াল্ট কোনোভাবেই চাইছিল না ওর ফর্মুলা ব্যবহার করে অন্য কেউ ড্রাগ তৈরি করে সেটাকে বাজারে বিক্রি করুক। ও বারবার জেসিকে এই কাজটা করতে বারণ করছিল, কিন্তু ওয়াল্টারের এই কথা শুনে জেসি খুবই রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। আর এরপর ও সরাসরি সলের অফিসে এসে ওকে বলে, এখন থেকে ওয়াল্টারের জায়গায় আমি এই ড্রাগ তৈরি করার কাজটা করতে চাই, তাই তুমি গুস্তাভোর সাথে আমার একটা মিটিং ফিক্স করার ব্যবস্থা করো। এদিকে গুস্তাভো যখন জানতে পারে ওয়াল্টার আর জেসির মধ্যে ঝামেলা হয়েছে, তখন ও জেসির সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। আর এরপর ও জেসিকে বেশ অনেকটা ড্রাগ তৈরি করার অর্ডার দেয়। আর কথা মতন জেসি সময়ের মধ্যে সেই কাজটা করেও ফেলে, কিন্তু এখানে এই ড্রাগসের জন্য ওকে অর্ধেক টাকা দেওয়া হয়, যে কারণে জেসি গুস্তাভোর ওপরে খুবই রেগে গেছিল। এরপর দেখা যায় গুস্তাভোর লোকজন জেসির ড্রাগসের বাকি অর্ধেক টাকা ওয়াল্টারের কাছে পৌঁছে দিয়েছে। এখানে হঠাৎ করে এতটা টাকা পেয়ে ওয়াল্টার খুবই অবাক হয়ে গেছিল। ও কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না ওকে কেন এই টাকাটা দেওয়া হয়েছে। আসলে ওয়াল্টারকে এইভাবে টাকা পাঠিয়ে গুস্তাভো ওর ইগো হার্ট করতে চাইছিল, যাতে জেসির জায়গায় ও নিজেই গুস্তাভোর কাছে ড্রাগ তৈরি করার কাজটা শুরু করে দেয়। অন্যদিকে আমাদেরকে বেশ কিছু মাস আগের একটা ঘটনা দেখানো হয়। তখনও ওয়াল্টার আর জেসি দুজন মিলে একসাথে ড্রাগস তৈরি করার কাজটা শুরু করেনি। আসলে সেই সময় ওদের কাছে এই কাজটা করার মতন কোনো জায়গা ছিল না। সেজন্য ওয়াল্টার নিজের জমানো সমস্ত টাকা জেসিকে দিয়ে ওকে একটা পুরানো আরভি ভ্যান কিনে আনতে বলে, যাতে সেই ভ্যানের মধ্যেই ওরা নিজেদের ড্রাগস তৈরি করার কাজটা করতে পারে। কিন্তু ওয়াল্টারের কাছ থেকে টাকা নেওয়ার পর জেসি সেই রাতেই নিজের বন্ধুদের সঙ্গে একটা ক্লাবে গিয়ে পার্টি করে নিজের বেশিরভাগ টাকাই খরচ করে ফেলে। পরের দিন সকালে ও হিসাব করে দেখে এই মুহূর্তে ওর কাছে খুবই অল্প পরিমাণ টাকা পড়ে আছে, যেটার সাহায্যে কোনো রকম গাড়ি কেনা তো কোনোভাবেই সম্ভব না। এখন জেসি নিজের এই সমস্যার কথা নিজের বন্ধু কম্বোকে জানায়। তখন কম্বো বলে, তুমি এত চিন্তা করছো কেন, আমার কাছে তোমার এই প্রবলেমের একটা সলিউশন আছে। আর এটা বলেই ও জেসিকে নিজের বাড়িতে নিয়ে আসে। আসলে কম্বোর বাড়িতে ওর মায়ের একটা পুরানো আরভি ছিল। এখন ও সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের মায়ের ওই আরভি গাড়িটা চুরি করে সেটাকে জেসির কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে জেসি আর ওয়াল্টার এই গাড়িতেই নিজেদের ড্রাগস তৈরি করার কাজটা করতে থাকে। কিন্তু এখন সমস্যা হলো, আগের দিন ওই দোকানের সামনে থাকা এটিএম এর সিসিটিভি ক্যামেরা থেকে হ্যাঙ্ক এই গাড়ি সম্পর্কে জানতে পেরেছিল। আর ও খোঁজ নিয়ে এটাও জানতে পারে এই পুরো শহরের মধ্যে এই মডেলের আরভি গাড়ি শুধুমাত্র 29টা আছে। সেজন্য এখন ও নিজের বন্ধু স্টিভেনের সাথে পুরো শহরের মধ্যে থেকে এই রকম ধরনের প্রত্যেকটা আরভি গাড়িকে খুঁজে বের করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জেসি খুবই রেগে গিয়ে ওয়াল্টারকে কল করেছে। ও বলে, আমি এত কষ্ট করে একা একা ড্রাগ তৈরি করলাম আর তুমি তার থেকে অর্ধেক টাকা নিয়ে নিলে। যদিও ওয়াল্টার ওকে বারবার বোঝানোর চেষ্টা করে, আমি যখন নিজের গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ করেই পাশের থেকে একটা লোক এসে আমাকে ওই টাকাগুলো দিয়ে দেয়, এই ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু জেসি ওর কোনো কথাই শুনতে চাইছিল না। আর এই বিষয়টা নিয়েই জেসি আর ওয়াল্টারের মধ্যে আরও একবার ঝামেলা বেঁধে যায়। এরপর ওয়াল্টার জেসির ড্রাগসের ওই অর্ধেক টাকা নিয়ে সরাসরি গুস্তাভোর সঙ্গে দেখা করার জন্য চলে যায়। ওয়াল্টার বলে, জেসির কাজের অর্ধেক টাকা তুমি আমাকে কেন দিয়েছ, আর তাছাড়া তুমি জেসির সাথে কাজই বা কেন করছো, ও তো একজন নেশাখোর ড্রাগিস্ট, ও তো ঠিকভাবে এই ড্রাগ তৈরি করার কাজটা করতেও পারে না। গুস্তাভো বলে, জেসি এখন আমাকে যে ড্রাগসগুলো তৈরি করে দিয়েছে সেগুলো তোমার তৈরি ড্রাগসের মতনই খুবই ভালো কোয়ালিটির, তাই ওর সঙ্গে ব্যবসা করতে আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়া তুমি তো আমার সাথে কাজ করবে না বলেই দিয়েছ। যেটা শুনে ওয়াল্টার বলে, আমি চাই না কেউ আমার ফর্মুলা ব্যবহার করে এই কাজটা করুক, কিন্তু তুমি যদি জেসির সাথে কাজ করতেই চাও তাহলে আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে গুস্তাভো ওয়াল্টারকে নিজের সাথে করে শহরের বাইরে একটা বিশাল বড় লন্ড্রিতে নিয়ে আসে। এখানে একটা বিশাল বড় ফ্যাক্টরিতে বড় বড় ওয়াশিং মেশিনের সাহায্যে প্রচুর পরিমাণ কাপড় ধুয়ে সেগুলোকে পরিষ্কার করার কাজ করা হতো। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এখানে হয়তো শুধু জামা কাপড় পরিষ্কার করারই কাজ করা হয়, কিন্তু এই লন্ড্রির নিচেই মাটির তলায় গাছ লুকিয়ে লুকিয়ে গোপনভাবে একটা বিশাল বড় ড্রাগ তৈরি করার ল্যাব তৈরি করে রেখেছিল।
এখন ও একটা গোপন রাস্তা দিয়ে ওয়াল্টারকে সেই ল্যাবে নিয়ে যায়। এখানে যাওয়ার পর দেখা যায় এই মিথলামিন ড্রাগ তৈরি করার জন্য গুস্তাভো ওখানে বিশাল বড় একটা ল্যাব তৈরি করে ফেলেছে, যেটার মধ্যে পৃথিবীর সমস্ত বড় বড় আর আধুনিক মেশিন রাখা ছিল। এমনকি এখানে ড্রাগ তৈরি করার জন্য ওদের প্রয়োজনের সমস্ত রকম জিনিস রাখা ছিল। এখানে এত নতুন নতুন আধুনিক মেশিন দেখে ওয়াল্টার খুবই অবাক হয়ে যায়। আসলে ও কেমিস্ট্রি খুবই ভালোবাসতো, তাই এই ল্যাবের সমস্ত জিনিসপত্র দেখে ওর খুবই পছন্দ হয়েছিল। এখন গুস্তাভো বলে, এই পুরো ল্যাবটাকেই তুমি নিজের ইচ্ছা মতন চালাবে, আর এখানে তোমাকে সাহায্য করার জন্য আমি একজন দক্ষ অ্যাসিস্ট্যান্ট দেব। এখানে তোমার প্রয়োজনের সমস্ত রকম জিনিসপত্র রয়েছে, তাই এখানে কাজ করতে তোমার কোনো অসুবিধা হবে না। তুমি সারাদিনের মধ্যে এখানে যখন খুশি যতবার খুশি এসে কাজ করতে পারো। তোমার ওপরে কেউ কোনো রকম নজরদারি করবে না। তোমাকে শুধুমাত্র প্রতি সপ্তাহে 200 পাউন্ড করে ড্রাগ তৈরি করতে হবে। যদিও এত আধুনিক ল্যাব দেখে ওয়াল্টারের এখানে কাজ করতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু তারপরেও ও গুস্তাভোকে বলে, না, আমি কোনোভাবেই এই কাজটা করতে পারবো না। আমি সারা জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখন আমি আর কোনো ভুল করতে চাই না। এখন আমি যেভাবেই হোক নিজের পরিবারের কাছে ফিরে যেতে চাই। এটা শুনে গুস্তাভো বলে, তুমি নিজের পরিবারের ভালোর জন্য ওই ড্রাগ তৈরি করার সিদ্ধান্তটা নিয়েছিলে, আর যে কাজের জন্য তোমার পরিবারের ভালো হচ্ছে সেই কাজটা কোনোভাবেই খারাপ হতে পারে না। আর তাছাড়া একজন পুরুষ মানুষের কাজ হলো তার পরিবারকে ভালো রাখা, তার পরিবারকে তাদের প্রয়োজনের সমস্ত রকম জিনিসপত্র দেওয়া। এর জন্য যদি তার পরিবার সেই মানুষটার কষ্ট না বোঝে, যদি তাকে কোনো রকমভাবে ভালো নাও বাসে, তাও সেই মানুষটা নিঃস্বার্থভাবে তার পরিবারের জন্যই করে যাবে। আর তুমিও ঠিক তেমনটাই করেছো। তোমার পরিবারের যেটা প্রয়োজন তুমি যে কোনোভাবেই তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করেছো। এই কথা শুনে ওয়াল্টার একটু চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় স্কাইলার আর ওর বস টেডের মধ্যে সম্পর্ক অনেকটা গভীর হয়ে গেছে। এখন স্কাইলার মাঝে মধ্যেই অফিসের পরে ওর বেশিরভাগ সময়টা টেডের সাথে ওর বাড়িতেই কাটাতো, কিন্তু আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই স্কাইলারের এই জিনিসটা খুবই অপছন্দ হতে শুরু করে। এখন ওর মনে আবার একটু একটু করে ওয়াল্টারের জন্য ভালোবাসা ফিরে আসছিল। সেজন্য এখন ও আবার ওয়াল্টার আর নিজের ছেলের সাথে একসাথে বসে ডিনার করতে শুরু করে। এমনকি এখন ও নিজেদের বাচ্চা মেয়ের সাথে ওয়াল্টারকে দেখা করতে দেয়। এখন স্কাইলার মনে করেছিল ওর আর ওয়াল্টারের মধ্যে সমস্ত সমস্যাগুলোকে ও ঠিক করে নেবে, কিন্তু পরের দিন সকালেই ও দেখতে পায় ওয়াল্টার হঠাৎ করেই ওদের ডিভোর্স পেপারে সাইন করে সেটাকে একটা টেবিলের ওপরে রেখে দিয়েছে, যেটা দেখে স্কাইলার খুবই অবাক হয়ে যায়। ওর বারবার মনে হচ্ছিল কিছুদিন আগে অবধিও যে মানুষটা কোনোভাবেই ওকে ডিভোর্স দিতে চাইছিল না, সে এখন হঠাৎ করে এই কাজের জন্য রাজি হলো কিভাবে। আসলে ওয়াল্টার ঠিক করে নিয়েছিল ও আবার গুস্তাভোর সাথে নতুন করে ড্রাগ তৈরি করবে, আর সেজন্যই এখন ও স্কাইলারকে ডিভোর্স দিয়ে নিজের পরিবারের থেকে দূরে সরে যেতে চাইছিল। এর পরের দিন সকালে ওয়াল্টার আর জেসি সলের অফিসে বসে একটা মিটিং করে, যেখানে জেসি ওয়াল্টারকে বলে, এবার থেকে আমি একাই ড্রাগ তৈরি করব, আর সেখান থেকে আমি যে টাকা পাবো তার 10% টাকা তোমাকে দিয়ে দেব। এর জন্য তোমাকে কোনো কিছুই করতে হবে না, তুমি শুধু বাড়িতে বসে নিজের পরিবারের সাথে আরাম করো। যেটা শুনে ওয়াল্টার ওকে গুস্তাভোর কাছে ড্রাগ বিক্রি করে পাওয়া বাকি অর্ধেক টাকাটাও দিয়ে দেয়। ওয়াল্টার বলে, গুস্তাভো এই টাকাটা আমাকে দিতে চেয়েছিল, কিন্তু এটা তোমার টাকা, তাই এটাকে তুমি নিজের কাছে রেখে দাও। এমনিতেও এই টাকাগুলোর তোমার খুবই প্রয়োজন হবে, কারণ গুস্তাভো আর তোমার সাথে কোনো রকম ড্রাগ ডিল করবে না। এখন থেকে আমি ও ড্রাগ তৈরি করার কাজ করব। এই কথা শুনে জেসি খুবই রেগে যায়। ও প্রচন্ড রেগে গিয়ে সলের অফিস থেকে বাইরে বেরিয়ে একটা বিশাল বড় পাথর ছুঁড়ে ওয়াল্টারের গাড়ির উইন্ডশিল্ডটা ভেঙে দেয়। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক এখন এক এক করে সমস্ত আরভি গাড়িগুলোকে খুঁজতে শুরু করেছে। এখন 28টা গাড়ি চেক করার পর আর মাত্র একটা গাড়ির খোঁজ করা বাকি ছিল। আর এই শেষ গাড়িটার বিষয়ে খোঁজ করতে করতে হ্যাঙ্ক কম্বোর মায়ের বাড়িতে পৌঁছে যায়। এখান থেকেই একটা সময় জেসি আর কম্বো মিলে ওই আরভি গাড়িটা চুরি করেছিল। এখন কম্বোর মা বলে, আমাদের গাড়িটা বেশ কিছু মাস আগেই চুরি হয়ে গেছে, আর ওটাকে আমার ছেলেই চুরি করেছিল। সেজন্য আমি পুলিশের কাছে কোনো রকম কমপ্লেন করিনি, কিন্তু দুঃখের বিষয় বেশ কিছু মাস আগেই কিছু লোকজন আমার ছেলেকে গুলি করে মেরে ফেলেছে। এখন ঘরের মধ্যে কম্বোর ছবি দেখার পর হ্যাঙ্ক বুঝতে পারে কিছুদিন আগে দুজন ড্রাগ ডিলারের মধ্যে ঝামেলা হওয়ার কারণে কম্বো মারা গেছিল। আর এখানে এই ঘরের মধ্যে কম্বো আর জেসির একসাথে একটা ছবি ছিল। এই ছবিটা দেখে এখন ওর জেসির ওপরে খুবই সন্দেহ হয়। অন্যদিকে দেখা যায় স্কাইলারের সেই ডিভোর্স পেপারে সই করার পর ওয়াল্টার এখন ওই বাড়ি আর ওর পরিবার ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। এখন ও নিজে আলাদাভাবে থাকার জন্য একটা নতুন বাড়ি কিনে নেয়, আর এরপর থেকে ও পুরোপুরিভাবে গুস্তাভোর ওই ল্যাবে কাজ করতে শুরু করে দেয়। এই ল্যাবের মধ্যে ওয়াল্টারকে সাহায্য করার জন্য গেল নামের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল।
দেখা যায় গেল খুবই শিক্ষিত আর ভালো একজন বিজ্ঞানী ছিল। ওর কেমিস্ট্রি সম্পর্কে খুব ভালো নলেজ ছিল, তাই ও ওয়াল্টারকে ওর কাজে খুব ভালোভাবেই সাহায্য করতে পারত। এখানে গেলের মতন একজন বুদ্ধিমান অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কাজ করতে ওয়াল্টারের খুবই ভালো লাগছিল। অন্যদিকে দেখা যায় মার্কো আর লিওনেল নামে টুকোর সেই দুজন কাজিন এখন প্রত্যেক দিন গুস্তাভোর রেস্টুরেন্টে এসে সেখানে সারাদিন ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকত। যদিও প্রথমের দিকে ওদেরকে দেখার পরেও গুস্তাভো ওদেরকে এড়িয়ে চলতে শুরু করে, কিন্তু এরপর থেকে ওরা প্রত্যেক দিন একটানা এই একই কাজটা করতে থাকে, যেটা দেখে একদিন শেষ অবধি গুস্তাভো বাধ্য হয়ে ওদেরকে প্রশ্ন করে, তোমরা আমার কাছ থেকে কি চাইছো? ওরা বলে, তুমি সেটা খুব ভালোভাবেই জানো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব হাইজেনবার্গকে মারতে চাই। যেটা শুনে গুস্তাভো বলে, ঠিক আছে, তোমরা দুজন আমার সঙ্গে সন্ধেবেলা দেখা করো, তখন আমি তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো। অন্যদিকে দেখা যায় জেসি এখন ওর বন্ধু বেজার আর স্কিনিপিকে ডেকে নিজের তৈরি ড্রাগের একটা স্যাম্পেল দেখায়। এই ড্রাগটা টেস্ট করার পর এখন বেজার আর স্কিনিপি দুজনেই জানায় এটা খুবই ভালো কোয়ালিটির। এখন জেসি বলে, এবার থেকে আমি চাই তোমরা আমার তৈরি এই ড্রাগটাকে বিক্রি করো। তখন ওরা দুজন বলে, এই কাজের জন্য আমাদের বন্ধু কম্বো মারা গেছে, এমনকি বেজারকে একবার জেলেও যেতে হয়েছিল, তাই আমরা আর এই কাজটা করতে চাই না। যেটা শুনে জেসি বলে, আগেরবার আমার পার্টনার অতিরিক্ত টাকা ইনকাম করার লোভে আমাদেরকে বেশি বেশি করে ড্রাগ বিক্রি করতে বলেছিল, আর সেই জন্যই আমাদের সমস্যা হয়েছিল, কিন্তু এখন আমরা শুধুমাত্র নিজেদের খরচ চালানোর জন্য খুবই অল্প অল্প করে একটু একটু ড্রাগ বিক্রি করব, আর এইভাবে কাজ করলে আমাদের কোনো রকম সমস্যা হবে না। যেটা শুনে এখন বেজার আর স্কিনিপি জেসির এই প্ল্যান মতন কাজ করার জন্য রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় হ্যাঙ্ক এখন সারাদিন ধরে জেসির বাড়ির বাইরে লুকিয়ে লুকিয়ে ওর উপরে নজর রাখতে শুরু করেছে। আসলে কম্বো আর জেসির একসাথে ছবি দেখার পরের থেকেই ওর জেসির ওপরে খুবই সন্দেহ হয়েছিল। এখন ও নিজের বাড়িতে না গিয়ে সারা দিন রাত ধরে নিজের গাড়ির মধ্যে বসে বাইরে থেকে জেসির ওপরে নজর রাখার চেষ্টা করত, কিন্তু ও অনেকদিন ধরে বাড়ি না ফিরে যাওয়ার কারণে এখন ওর স্ত্রী অর্থাৎ মারি ওকে কল করে বলে, তুমি আর কতদিন পরে বাড়ি ফিরবে? হ্যাঙ্ক বলে, আমার কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমি বাড়ি ফিরে আসব, কিন্তু এখন আমি জেসি পিঙ্কম্যান নামে একটা ছেলের ওপরে নজর রাখছি, আর আমাকে ওর সম্পর্কে সবকিছু জানতে হবে। যেটা শুনে মারি বলে, এটা তো সেই ছেলে যার কাছ থেকে ওয়াল্টার একসময় গাঁজা কিনত, আর একটা সময় তো এই ছেলেটা ওয়াল্টারের স্টুডেন্টও ছিল, তাই তুমি চাইলে ওয়াল্টারের কাছে কল করেই ওই ছেলেটার ব্যাপারে খোঁজ খবর করতে পারো, আমার মনে হয় ও তোমাকে সাহায্য করতে পারবে। এই কথা শুনে এখন হ্যাঙ্ক সাথে সাথেই ওয়াল্টারকে কল করে ওর কাছে জেসির ব্যাপারে জানতে চায়। হ্যাঙ্ক প্রশ্ন করে, তুমি কি জানো জেসির কাছে কোনো আরভি ভ্যান আছে কিনা? এই কথাটা শুনে ওয়াল্টার প্রচন্ড ভয় পেয়ে যায়। ও বলে, না না, এই ব্যাপারে আমি কিছুই জানি না। যেটা শুনে হ্যাঙ্ক ফোন রেখে দেয়। কিন্তু এখন এই কথাটা শোনার পর ওয়াল্টার খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিল, কারণ হ্যাঙ্ক যদি কোনোভাবে ওই আরভিটাকে খুঁজে বের করে তাহলে ও আর জেসি দুজনেই পুলিশের কাছে ধরা পড়ে যাবে। এখন ওয়াল্টার এই বিষয়ে জানানোর জন্য তাড়াতাড়ি করে জেসিকে কল করে, কিন্তু তারপরেই ওর মনে পড়ে যেহেতু হ্যাঙ্ক এখন জেসির উপরে নজর রেখেছে, তাই এই মুহূর্তে জেসিকে এই ব্যাপারে জানানো একদমই ঠিক হবে না। সেজন্য ও জেসিকে কিছু না জানিয়েই কলটা কেটে দিয়ে সরাসরি সলের কাছে কল করে ওকে এই সমস্ত সমস্যার কথা জানিয়ে ওর কাছে সাহায্য চায়। কিন্তু দেখা যায় এই মুহূর্তে সল ওকে ঠিকভাবে সাহায্য করতে পারছিল না। ও শুধু ওয়াল্টারকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই আরভিটাকে পুরোপুরি নষ্ট করে দাও, যাতে হ্যাঙ্ক বা অন্য কোনো পুলিশ ভবিষ্যতে কখনোই সেটাকে খুঁজে বের করতে না পারে। এখন এই কথা শুনে ওয়াল্টার তাড়াতাড়ি করে ক্লোভিস নামের সেই লোকটার গ্যারেজে পৌঁছে যায় যেখানে ওদের এই আরভি ভ্যানটা লুকিয়ে রাখা ছিল। দেখা যায় এখানে ক্লোভিসের সাথে সাথে জেসির বন্ধু বেজারও ছিল। এখন ওয়াল্টার ক্লোভিসকে বলে, ডিইএ ডিপার্টমেন্ট এই গাড়িটাকে খোঁজার চেষ্টা করছে, তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে নষ্ট করে দিতে হবে, না হলে আমরা প্রত্যেকেই খুবই সমস্যায় পড়ে যাব। এই কথা শুনে ক্লোভিস খুবই ভয় পেয়ে যায়। ও বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়িটাকে আমার গ্যারেজ থেকে বের করে নিয়ে যাও, আর আমি এমন একটা জায়গা জানি যেখানে সামান্য কিছু টাকার বিনিময়ে তোমার এই গাড়িটাকে পুরোপুরি ভেঙে চুরে ধ্বংস করে দেবে, তারপর এটার আর কোনো অস্তিত্ব থাকবে না। এখন ক্লোভিসের কাছ থেকে সেই জায়গার ঠিকানা নিয়ে ওয়াল্টার এই গাড়িটাকে নষ্ট করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে এসব কিছু দেখে বেজার তাড়াতাড়ি করে জেসিকে কল করে বলে, ওয়াল্টার তোমার গাড়িটাকে পুরোপুরি নষ্ট করতে চাইছে, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। এই কথা শুনে জেসি মনে করেছিল ওয়াল্টার হয়তো এই গাড়িটাকে নষ্ট করে দিচ্ছে যাতে জেসি আর ভবিষ্যতে কখনোই এটার মধ্যে ড্রাগস তৈরি করতে না পারে, আর এই কথা ভেবেই ও ওয়াল্টারকে আটকানোর জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি করে ছুটে বেরিয়ে পড়ে। এদিকে এখন হ্যাঙ্কও লুকিয়ে লুকিয়ে জেসির পিছন পিছন যেতে শুরু করে। এদিকে দেখা যায় ওয়াল্টার ওই আরভিটা নিয়ে জর্জ নামের একটা লোকের কাছে চলে এসেছে।
এখন ওয়াল্টার ওকে বলে, তুমি এই গাড়িটাকে পুরোপুরি ধ্বংস করে দাও, যাতে ভবিষ্যতে আর এটাকে কোনোভাবেই খুঁজে না পাওয়া যায়। কিন্তু এসব কিছুর মধ্যেই জেসি তাড়াতাড়ি করে ওখানে এসে ওয়াল্টারকে বলে, তুমি আমার অনুমতি ছাড়া এই কাজটা কিভাবে করছো? এই গাড়িটার ওপরে আমারও অধিকার আছে। কিন্তু এখানে জেসিকে দেখে ওয়াল্টার খুবই ভয় পেয়ে গেছিল। ও বুঝতে পেরেছিল জেসির পিছন পিছন এখানে নিশ্চয়ই হ্যাঙ্ক চলে এসেছে। আর দেখা যায় সত্যিই তেমনটাই হয়েছে। হ্যাঙ্ক নিজের গাড়ি থেকে নেমে আস্তে আস্তে এই আরভির দিকে এগিয়ে আসছে। এই অবস্থায় ওয়াল্টার আর জেসি এই গাড়ি থেকে বেরিয়ে কোথাও পালাতেও পারবে না। সেজন্য ওরা তাড়াতাড়ি করে ভিতর থেকে ওই গাড়ির দরজা জানলা সবকিছু বন্ধ করে দেয়। তারপর ওই গাড়ির প্রত্যেকটা জানলাগুলোকে পর্দা দিয়ে ভালো করে ঢেকে দেয়। এখন হ্যাঙ্ক ওই গাড়ির দরজায় নক করে জেসিকে বলে, আমি জানি তুমি ভিতরেই আছো, তাই তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, না হলে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে। এই কথা শুনে গাড়ির ভিতরে ওয়াল্টার আর জেসি প্রচন্ড ভয় পেয়ে গেছিল। কিন্তু এই মুহূর্তে ওদের কাছে এখান থেকে পালানোর মতন কোনো রাস্তা ছিল না। এখন জেসি দরজা না খুললে হ্যাঙ্ক ওই গাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু তখনই এই গ্যারেজের মালিক অর্থাৎ জর্জ এসে হ্যাঙ্ককে বলে, আমার গ্যারেজে তুমি বিনা অনুমতিতে কি করছো? এইভাবে চুরি করে ওই গাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার জন্য আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে পারি। যেটা শুনে হ্যাঙ্ক বলে, আমি একজন পুলিশ আর আমি এই গাড়িটার তল্লাশি চালাতে চাই। তখন জর্জ বলে, তাহলে আগে তুমি সার্চ ওয়ারেন্ট নিয়ে আসো, ওটা না হলে তুমি কোনোভাবেই এই গাড়ির তল্লাশি চালাতে পারবে না। যেটা শুনে হ্যাঙ্ক বলে, ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আমার অফিস থেকে তোমাকে মেল করে সার্চ ওয়ারেন্ট পাঠিয়ে দেওয়া হবে। এই কথা বলেই ও সার্চ ওয়ারেন্টের জন্য নিজের অফিসে ফোন করতে করতে নিজের গাড়ির মধ্যে বসে অপেক্ষা করতে শুরু করে। এদিকে গাড়ির মধ্যে ওয়াল্ট আর জেসি তখন প্রচন্ড ভয়ের মধ্যে ছিল, কারণ হ্যাঙ্ক এখান থেকে না গেলে ওরা কোনোভাবেই এই গাড়ি থেকে বেরিয়ে পালাতে পারবে না। এখন এই বিষয়ে সাহায্য নেওয়ার জন্য ওয়াল্টার আরও একবার সলের কাছে ফোন করে। তখন সল একটা আননোন নাম্বার থেকে হ্যাঙ্ককে কল করে বলে, আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে আর উনি হসপিটালে ভর্তি আছেন। এই মুহূর্তে ওনার অবস্থা খুবই বাজে, তাই আপনি তাড়াতাড়ি করে ওনাকে দেখার জন্য চলে আসুন। এই কথা শুনে হ্যাঙ্ক প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যায়। এখন ও তাড়াতাড়ি করে নিজের গাড়ি নিয়ে হসপিটালে পৌঁছে যায়। সেখানে ও চারিদিকে পাগলের মতন মারিকে খুঁজতে শুরু করে। কিন্তু তখনই মারি ওকে কল করে। যেটা শুনে ও বুঝতে পারে জেসি ওকে কল করে মিথ্যে কথা বলে এই হসপিটালে নিয়ে এসেছে, যে কারণে এখন ও জেসির ওপরে প্রচন্ড রেগে গেছিল। অন্যদিকে দেখা যায় হ্যাঙ্ক চলে যাওয়ার পর ওয়াল্টার আর জেসি মিলে নিজেদের ওই আরভিটাকে পুরোপুরি ভেঙে চুরে টুকরো টুকরো করে একদম নষ্ট করে দিয়েছে। এখন এটাকে আর কেউ কোনোভাবেই খুঁজে বের করতে পারবে না। এদিকে গুস্তাভো এখন মার্কো আর লিওনেলের সঙ্গে দেখা করে। গুস্তাভো বলে, ওয়াল্টার তোমাদের ভাই অর্থাৎ টুকোকে ধোকা দিয়েছিল ঠিকই, কিন্তু ও টুকোকে মারেনি। টুকোকে খুন করেছিল হ্যাঙ্ক নামের একজন ডিইএ এজেন্ট, আর তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মারা উচিত। যেটা শুনে ওরা দুজন বলে, কিন্তু আমরা তো কোনো পুলিশকে মারতে পারবো না, তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। তখন গুস্তাভো বলে, এটা আমার এলাকা, আর এখানে তোমরা ওই পুলিশকে মারতেই পারো, যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমি সামলে নেব। এই কথা শুনে এখন ওরা দুজন গুস্তাভোর কথায় রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় হ্যাঙ্ক এখন খুবই রেগে গিয়ে জেসির বাড়িতে এসে ওকে প্রচন্ড মারধর করতে শুরু করেছে। হ্যাঙ্ক বলে, তুমি আমার নাম্বার পেলে কোথা থেকে? আমার স্ত্রীর নাম জানলে কোথা থেকে? সত্যি কথা বলো, তুমি কাদের সাথে কাজ করো? আর এই কথা বলতে বলতেই ও জেসিকে প্রচন্ড বাজেভাবে মারধর করতে থাকে। এখানে অতিরিক্ত মার খাওয়ার ফলে জেসি পুরোপুরি অজ্ঞান হয়ে গেছিল। এর কিছুক্ষণ পর যখন হ্যাঙ্কের রাগ কমে যায়, তখন ও নিজের ভুলটা বুঝতে পারে। সেজন্য ও একটা অ্যাম্বুলেন্সে করে জেসিকে হসপিটালে পাঠিয়ে দেয়। কিন্তু এখন এই কাজের জন্য হ্যাঙ্কের অফিসের বস ওর উপরে খুবই রেগে গেছিল। হ্যাঙ্কের বস ওকে বলে, তুমি নিজের জন্য একটা উকিল দেখে নাও, তুমি যে কাজটা করেছো তার জন্য তোমাকে জেলে যেতে হবে, আর কাল সকালে তুমি অফিসে এসে আমাকে লিখিতভাবে জানাবে এই কাজটা তুমি কেন করেছো। এখানে রাগের মাথায় জেসিকে মারার ফলে হ্যাঙ্ক এখন পুরোপুরি ফেসে গেছিল। অন্যদিকে দেখা যায় অতিরিক্ত মার খাওয়ার ফলে জেসির অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে। ওর মুখের অনেকটা জায়গায় কেটে গেছিল, আর ওর সারা মুখে রক্ত জমে গেছিল। এখন সল এই অবস্থায় জেসির মুখের একটা ছবি তুলে নেয়। সল বলে, এরপর থেকে আর কোনো পুলিশ কখনোই তোমাকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করবে না, কারণ হ্যাঙ্ক এখন তোমাকে বিনা কারণে যেরকম বাজেভাবে মারধর করেছে, তার জন্য তুমি চাইলে হ্যাঙ্ক আর ওর পুলিশ ডিপার্টমেন্টের ওপরে কেস করতে পারো। সল আর জেসি যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই ওখানে ওয়াল্টার চলে আসে। এখানে জেসির এইরকম বাজে অবস্থা দেখে ওয়াল্টার খুবই অবাক হয়ে যায়। ওয়াল্টার বলে, তোমার সাথে এমনটা হওয়া উচিত হয়নি, আমি বুঝতে পারিনি আমাদের ওই প্ল্যানের জন্য হ্যাঙ্ক তোমাকে এতটা বাজেভাবে মারধর করবে। জেসি বলে, আমি একটু সুস্থ হওয়ার পর এর প্রতিশোধ নেব।
হ্যাঙ্ক আমার সাথে যা কিছু করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। সবার আগে আমি ওকে চাকরি থেকে বের করে দেব। তারপর ওর উপরে কেস করে ওর আর ওর স্ত্রীর কাছ থেকে ওদের সমস্ত জমানো টাকা নিয়ে নেব। আর শুধু তাই না, ভবিষ্যতে ও যেখানেই যাক না কেন, আমি সেখানে ওর পিছন পিছন গিয়ে ওর জীবনের সমস্ত শান্তি কেড়ে নেব। যেটা শুনে সল বলে, আমার মনে হয় তোমার এই কাজটা করা উচিত হবে না। এই মুহূর্তে ডিইএ ডিপার্টমেন্ট তোমার থেকে ভয় পেয়ে আছে, কারণ তুমি যদি ওদের বিরুদ্ধে কোনো কেস করো তাহলে ওরা সমস্যায় পড়ে যাবে। কিন্তু এখন যদি তুমি ওদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাও তাহলে ওরাও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। জেসি বলে, আমি একটু সুস্থ হয়ে এই হসপিটাল থেকে বাইরে বেরোনোর পর আরও একটা নতুন আরভি কিনবো, আর সেটাতেই আবার ড্রাগস তৈরি করব। ভবিষ্যতে যদি আমি কখনো পুলিশের কাছে ধরাও পড়ে যাই তাহলেও আমি খুব সহজেই ওখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমি জানি পুলিশ আমার থেকেও বেশি হাইজেনবার্গকে খোঁজার চেষ্টা করছে, তাই আমি পুলিশের সাথে একটা ডিল করে ওয়াল্টারকেই পুলিশের কাছে ধরিয়ে দেব, যার ফলে আমি খুব সহজেই জেল থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো। আসলে এই মুহূর্তে জেসি ওয়াল্টারের ওপরেও খুবই রেগেছিল, কারণ ওয়াল্টার এখন ওর সাথে কাজ করা বাদ দিয়ে একা একা গুস্তাভোর সাথে কাজ করতে শুরু করে দিয়েছে। এখানে জেসির এই কথাগুলো শুনে ওয়াল্টার খুবই চিন্তায় পড়ে গেছিল। এবার হসপিটাল থেকে বাইরে বেরোনোর পর সল ওয়াল্টারকে বলে, জেসি যদি পুলিশকে তোমার ব্যাপারে জানিয়ে দেয় তাহলে আমিও পুলিশের কাছে ধরা পড়ে যাব। আমার মনে হয় জেসিকে চুপ করাতে গেলে আমাদের ওকে মেরে ফেলা উচিত। যেটা শুনে ওয়াল্টার বলে, একদমই না, আমি জেসিকে খুব ভালোভাবে বিশ্বাস করি। আমি জানি ও পুলিশের কাছে আমাদের ব্যাপারে কিছুই বলবে না। ওর যদি কোনো কিছু বলার হতো তাহলে হ্যাঙ্ক যখন ওকে মারছিল ও তখনই বলতে পারত। অন্যদিকে দেখা যায় অফিসে হ্যাঙ্কের ওপরে ইনভেস্টিগেশন চলছে। ওর বস আর বাকি অফিসারেরা ওকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার ভালো করে তদন্ত করছেন। আর যতদিন না অবধি এই ইনভেস্টিগেশন পুরো হচ্ছে ততদিনের জন্য হ্যাঙ্ককে ওর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর সেই একই সাথে ওর কাছ থেকে ওর পুলিশের ব্যাজ আর সার্ভিস রিভলভারটাও নিয়ে নেওয়া হয়েছে। এর উপরে যদি জেসি এখন হ্যাঙ্কের ওপরে কেস করে তাহলে ওকে পুরোপুরিভাবে নিজের চাকরি হারিয়ে জেলে যেতে হবে। এই ঘটনায় হ্যাঙ্ক পুরোপুরি ভেঙে পড়েছিল। ও মারিকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার পরের দিন সকালে স্কাইলার হ্যাঙ্কের সঙ্গে দেখা করার জন্য ওর নতুন বাড়িতে পৌঁছে যায়। স্কাইলার বলে, তুমি নিশ্চয়ই জানো হ্যাঙ্কের সাথে এখন কি হচ্ছে। এই অবস্থায় জেসি যদি ওর বিরুদ্ধে কেস করে তাহলে ওর কেরিয়ারটা সারা জীবনের মতো নষ্ট হয়ে যাবে। আমি জানি হ্যাঙ্ক ভুল করেছে, কিন্তু ও আমাদের পরিবারেরই একজন সদস্য, তাই আমি চাই তুমি যেভাবেই হোক ওকে বাঁচানোর চেষ্টা করো। জেসি তো তোমার স্টুডেন্ট ছিল, তুমি তো এর আগেও ওর কাছ থেকে গাঁজা কিনেছো, তাহলে তুমি ওর সাথে একটু কথা বলে ওকে বোঝানোর চেষ্টা করো না। আমার মনে হয় ও হয়তো তোমার কথা শুনবে। ওয়াল্টার বলে, এখন আমার জেসির সাথে আর তেমন ভালো সম্পর্ক নেই, তাই এখন আমি হ্যাঙ্ককে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। যে কথা শুনে স্কাইলার খুবই হতাশ হয়ে ওখান থেকে চলে আসে। কিন্তু ওয়াল্টারের মাথায় এখন একটা অন্য প্ল্যান চলছিল। পরের দিন সকালেই ও গুস্তাভোর ল্যাবে ড্রাগ তৈরি করার সময় ইচ্ছা করেই নিজের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গেলের সাথে ঝামেলা বাঁধায়। আসলে ও বিনা কারণেই ইচ্ছা করে গেলের বেশ কিছু ভুল ধরে ওকে এই কাজের থেকে বের করে দিতে চাইছিল, যাতে গেলের জায়গায় ও জেসিকে এই ল্যাবে কাজে নিয়ে আসতে পারে। যদিও ওয়াল্টার যেরকমভাবে যা কিছু বলতো গেল সেই সমস্ত কথাগুলোকেই খুব ভালোভাবে মেনে চলত, কিন্তু এখন তা সত্ত্বেও ওয়াল্টার ইচ্ছা করেই গেলের ব্যাপারে গুস্তাভোর কাছে মিথ্যে কথা বলে। ওয়াল্টার বলে, আমি চাই গেলের জায়গায় তুমি আমার পুরানো পার্টনার অর্থাৎ জেসিকে এখানে কাজ করার সুযোগ দাও। যদিও প্রথমের দিকে গুস্তাভো কোনোভাবেই এই কথায় রাজি হচ্ছিল না। তখন ওয়াল্টার বলে, তুমি বলেছিলে এই ল্যাবটাকে আমি নিজের ইচ্ছা মতন চালাতে পারবো, আর এখানে জেসি না থাকলে আমি ঠিকভাবে কাজ করতে পারবো না। গেলের সাথে কাজ করতে আমার অনেক অসুবিধা হচ্ছে। এই কথা শুনে এখন শেষ অবধি গুস্তাভো ওয়াল্টারের কথায় রাজি হয়ে যায়, আর ও জেসিকে এখানে কাজ করার অনুমতি দিয়ে দেয়। এরপর ওয়াল্টার সরাসরি জেসির সাথে দেখা করে ওকে এই বিষয়ে জানায়। ওয়াল্টার বলে, এখন থেকে তুমি আমার সাথে গুস্তাভোর ল্যাবেই কাজ করবে, আর সেখান থেকে পাওয়া সমস্ত টাকা আমরা দুজন আবার আগের মতন নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সাথে কাজ করতে গেলে তুমি হ্যাঙ্কের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো কেস করতে পারবে না। যেটা শুনে জেসি বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই না। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো তারপর থেকে আমার জীবনে সবকিছু শেষ হয়ে গেছে। তুমি সবসময় আমাকে স্বার্থপরের মতন ব্যবহার করো। তোমার যখন যেটা প্রয়োজন তুমি আমার কাছ থেকে সেটা নিয়ে আমাকে একা ফেলে চলে যাও। তুমি নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়ে গুস্তাভোর কাছে একা একা কাজ করতে গেছিলে, আর এখন তুমি আবারও নিজের স্বার্থের জন্য আমাকে নিজের সাথে কাজে রাখতে চাইছো। তুমি তো এটাও বলেছিলে আমার তৈরি ড্রাগসগুলো নাকি একদমই ভালো না, আমি নাকি একদমই কাজ করতে পারি না। তাহলে এখন তুমি আবার আমার সাথে কাজ করতে চাইছো কেন? আর এই কথাগুলো বলতে বলতেই জেসি প্রচন্ড কষ্টে কেঁদে ফেলে। এটা শুনে ওয়াল্টার বলে,
তুমি যে ড্রাগসগুলো তৈরি করেছিলে সেগুলো আমার তৈরি ড্রাগসের মতনই খুবই ভালো ছিল, কিন্তু আমি তোমাকে আগে এই কথাটা জানাইনি, কারণ আমি চাইছিলাম না আমার ফর্মুলা ব্যবহার করে তুমি কোনো ড্রাগস তৈরি করো। বলতে পারো আমি একরকমভাবে তোমাকে হিংসা করছিলাম। এই কথা শুনে এখন শেষ অবধি জেসি ওয়াল্টারের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মার্কো আর লিওনেল এখন হ্যাংকে মারার প্রস্তুতি নিচ্ছে। ওরা দুজন একজন ইলিগাল আর্মস ডিলারের কাছ থেকে দুটো বুলেট প্রুফ ভেস্ট কিনে নেয় আর তারপর সরাসরি হ্যাংকে মারার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় হ্যাংক একটা পার্কিং লটে নিজের গাড়ির মধ্যে বসে আছে। তখনই একটা আননোন নাম্বার থেকে কেউ একজন ওকে কল করে জানায় দুজন লোক তোমাকে মারার জন্য আসছে আর আগামী 1 মিনিটের মধ্যেই তারা তোমার কাছে পৌঁছে যাবে। এই কথা শুনে হ্যাংক একটু ভয় পেয়ে যায়। এই মুহূর্তে ওর কাছে ওর সার্ভিস রিভলভারও ছিল না, সেজন্য ও তাড়াতাড়ি করে ওর বন্ধু গোমেজকে কল করে ওকে সাহায্য করার জন্য আসতে বলে। আর তারপর ও গাড়ির মধ্যে বসে খুবই সতর্কতার সাথে আশেপাশের চারিদিকে নজর রাখতে শুরু করে। তখনই ও লক্ষ্য করে মার্কো ওর গাড়ির পিছন থেকে ওকে গুলি করে মারার চেষ্টা করছে। এটা দেখতে পেয়ে হ্যাংক তাড়াতাড়ি করে নিজের গাড়িটাকে পিছনে নিয়ে গিয়ে মার্কোকে চাপা দিয়ে দেয়। এই ঘটনায় মার্কোর দুটো পা পুরোপুরি ভেঙে গেছিল। এসব কিছুর মধ্যেই অন্যদিক থেকে লিওনেলও হ্যাংককে গুলি করতে করতে ওর দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু হ্যাংক কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর ওই গাড়ির মধ্যে পড়ে থাকা মার্কোর বন্দুক দিয়েই লিওনেলকে গুলি করতে শুরু করে, কিন্তু লিওনেলের গায়ে বুলেট প্রুফ ভেস্ট থাকার জন্য ওর কোনো ক্ষতি হচ্ছিল না। এখন লিওনেল হ্যাংককে অনেকগুলো গুলি করে আহত করে দেয়। এই অবস্থায় লিওনেল চাইলেই ওকে মেরে ফেলতে পারত, কিন্তু ও বলে আমি তোমাকে এত সহজে মারব না। আর এই কথা বলেই ও নিজেদের গাড়ির ডিকির থেকে একটা বড় কুড়ুল নিয়ে আসে। এদিকে হ্যাংক এখন পুরোপুরি অসহায় অবস্থায় রাস্তায় পড়েছিল। ওর বন্দুকের গুলিও শেষ হয়ে গেছিল। এখন ওর কাছে বাঁচার আর কোনো উপায় ছিল না, কিন্তু তখনই ও খেয়াল করে ওর পাশেই রাস্তার ওপরে একটা গুলি পড়ে আছে। এখন ও কোনো রকমে বহু কষ্ট করে সেই গুলিটাকে নিজের বন্দুকে ভরে নেয় আর তারপর সুযোগ বুঝে সরাসরি লিওনেলের মুখে গুলি করে ওকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় জেসিকে এখন হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু হসপিটালের বাইরে বেরোনোর সাথে সাথেই ও দেখতে পায় হ্যাংককে এখন প্রচণ্ড আহত অবস্থায় ওই হসপিটালেই ভর্তি করা হয়েছে। দেখা যায় ওর অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে। হ্যাংককে এইভাবে দেখে জেসি প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এখন ও হসপিটাল থেকে সরাসরি গুস্তাভোর সেই ল্যাবে পৌঁছে যায়, যেখানে ও ওয়াল্টারের সাথে ড্রাগ তৈরি করার কাজ করবে। এখন ওয়াল্টার ওকে এই ল্যাবের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করা আর এখানে কাজ করার নিয়ম শেখাচ্ছিল। তখন জেসি ওয়াল্টারকে হ্যাংকের ব্যাপারে জানায়, যেটা শুনে ওয়াল্টার তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছে যায়। দেখা যায় ভিতরে তখনও হ্যাংকের অপারেশন চলছিল আর বাইরে মারি, স্কাইলার, ফ্লিন আর ডিএ ডিপার্টমেন্টের সমস্ত পুলিশরা অপেক্ষা করছিল। কিন্তু এখানে মারি ওই পুলিশদের ওপরে খুবই রেগে গেছিল। ও বলে তোমরা হ্যাংকের কাছ থেকে ওর বন্দুকটাও কেড়ে নিয়েছো, আজকে তোমাদের কারণে ও মারাও যেতে পারত। আর এই কথা বলেই ও সমস্ত পুলিশকে ওখান থেকে বার করে দেয়। এখন ওয়াল্টার হ্যাংকের বন্ধু অর্থাৎ গোমেজের কাছ থেকে জানতে পারে যে দুজন হ্যাংকের ওপরে হামলা করেছিল তাদের মধ্যে একজন ওই ঘটনাস্থলেই মারা গেছে, কিন্তু অন্য একজন এখনও বেঁচে আছে আর সে এই হসপিটালেই ভর্তি আছে। এরপর দেখা যায় সকাল থেকে রাত, আবার রাত থেকে সকাল হয়ে গেছে। আর এখানে হ্যাংকের পরিবারের সাথে সাথে ওর অফিসের সমস্ত পুলিশরাও এই হসপিটালে ওর সুস্থ হয়ে ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। এদিকে দেখা যায় জেসি ওই ল্যাবের মধ্যে একা একা বসে আছে আর বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর অবশেষে ও বোর হয়ে গিয়ে ওয়াল্টারকে কল করে আর ওকে বলে যেহেতু তোমার ফিরতে দেরি হচ্ছে তাই আমি ভাবছি আমি একা একাই ড্রাগ তৈরি করা শুরু করে দেব। যেটা শুনে ওয়াল্টার ওকে সাবধান করে দিয়ে বলে এখানে অনেক নতুন আর আধুনিক মেশিন আছে যেগুলোকে তুমি ব্যবহার করতে জানো না, তাই আমি না ফেরা অবধি তুমি ওখানে চুপচাপ বসে থাকো। এদিকে দেখা যায় এখন হ্যাংকের অপারেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও ওর জ্ঞান ফিরতে অনেকটা সময় লেগে যাবে। আর যতক্ষণ না অবধি হ্যাংকের জ্ঞান ফিরছে ততক্ষণ ওর ফ্যামিলি আর ওর বন্ধুরা এখানেই অপেক্ষা করবে। এদিকে দেখা যায় আগের দিনের ওই ঘটনার পর হ্যাংক এখন ওর অফিসের সমস্ত এমপ্লয়ীদের সামনে একজন হিরো হয়ে উঠেছিল। এখন হ্যাংকের বন্ধু গোমেজ ওয়াল্টারকে বলে আগের দিন যে দুজন হ্যাংকের ওপরে হামলা করেছিল তাদের মধ্যে থেকে একজন এখনও এই হসপিটালেই ভর্তি আছে, তুমি কি তাকে দেখতে চাও? আর এই কথা বলেই ও ওয়াল্টারকে নিয়ে মার্কোর ঘরের সামনে পৌঁছে যায়। দেখা যায় আগের দিন ওয়াল্ট গাড়ি চাপা দেওয়ার ফলে এখন ওর দুটো পা কেটে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই অবস্থায় হসপিটালের খাটে শুয়ে শুয়ে ও ওয়াল্টারকে দেখে প্রচণ্ড রেগে গিয়ে ওকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে, কিন্তু তখনই ওকে তাড়াতাড়ি করে ধরে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়। এটা দেখে ওয়াল্টার খুব ভালোভাবেই বুঝতে পারে এরা দুজন ওকেও মারতে চাইছিল। এসব কিছুর মধ্যেই গুস্তাভো ওয়াল্টারকে কল করে বলে
আগামীকাল তোমার ড্রাগ ডেলিভারি করার কথা ছিল, সেগুলো কি তৈরি হয়ে গেছে? ওয়াল্টার বলে, না, এই সপ্তাহে কিছু মেশিনের সমস্যা দেখা দিয়েছে, তাই আমি ঠিকভাবে কাজ করতে পারিনি। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, সামনের সপ্তাহে আমি তোমাকে দ্বিগুণ পরিমাণ ড্রাগ ডেলিভারি করব। আসলে হ্যাঙ্কের এই অবস্থার কারণে ওয়াল্টার বিগত 1 সপ্তাহ ধরে ওর পরিবারের সাথে এই হসপিটালেই ছিল, আর সেই কারণেই ও এই সপ্তাহে ড্রাগস তৈরি করতে পারেনি। কিন্তু এখন ও গুস্তাভোকে পুরোপুরি মিথ্যে কথা বলে দেয়। আসলে হ্যাঙ্ক যে ওর ব্রাদার ইন ল, সেই ব্যাপারে ও গুস্তাভোকে কোনো কিছু জানাতে চাইছিল না। কিন্তু গুস্তাভো খুব ভালোভাবেই বুঝতে পারে ওয়াল্টার মিথ্যা কথা বলছে। সেজন্য পরের দিন সকালেই ও হ্যাঙ্ককে দেখার জন্য হসপিটালে পৌঁছে যায়। সেখানে ও হ্যাঙ্কের পরিবারের সঙ্গে দেখা করে ওদেরকে বলে, আমি হ্যাঙ্কের সাথে এর আগেও একবার দেখা করেছিলাম, উনি সত্যিই খুবই ভালো মানুষ, ওনার মতন পুলিশ আমাদের খুবই প্রয়োজন, তাই আমি চাই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এই কথা বলেই উনি হ্যাঙ্কের চিকিৎসার জন্য ওদেরকে বেশ কিছুটা টাকা ডোনেট করেন। এখানে গুস্তাভোকে দেখে হ্যাঙ্ক প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। এখন ও খুব ভালোভাবেই বুঝতে পারে গুস্তাভো আগে থেকেই ওর আর হ্যাঙ্কের সম্পর্কের বিষয়ে জানত। এখন ওয়াল্টার গুস্তাভোকে বলে, আমি জানি না এসব কিছু কি হচ্ছে, কিন্তু এই অবস্থায় আমার পরিবারকে নিয়ে আমার খুবই চিন্তা হচ্ছে। একটু আগে যারা হ্যাঙ্ককে মারার চেষ্টা করেছিল, ভবিষ্যতে তারা যদি আবার আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। যেটা শুনে গুস্তাভো বলে, ওই দুজনের মধ্যে থেকে এখন যে বেঁচে আছে এই মুহূর্তে সে খুবই আহত, আর আমার মনে হয় না ও আর বেশিক্ষণ বাঁচবে। এর সাথে সাথেই দেখা যায় হসপিটালের মধ্যে সমস্ত পুলিশরা দৌড়দৌড়ি করছে, কারণ এখন হঠাৎ করেই টুকোর দ্বিতীয় কাজিনও মারা গেছে। এরপর আমরা দেখতে পাই ওই হসপিটাল থেকে মাইক বেরিয়ে আসছে, যার মানে এখন গুস্তাভো মাইকের সাহায্যে টুকোর দ্বিতীয় কাজিনকেও মেরে ফেলল। এখন এই খবরটা জানার পর মার্কো আর লিওনেলের বিজনেস পার্টনার গুস্তাভোকে কল করে বলে, আমি জানি তুমি ইচ্ছা করে টুকোর ওই 2 ভাইকে মেরে ফেলেছ। এটা শুনে গুস্তাভো বলে, তুমি এসব কি বলছো, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। তখন ওই বিজনেস পার্টনার বলে, আমি একবার এই বিষয়ে প্রমাণ পাই, তারপর এই কাজের জন্য তোমাকে অনেক কঠিন শাস্তি পেতে হবে। কিন্তু এই কথাটা বলার সাথে সাথেই বেশ কিছু লোকজন হঠাৎ করে ওই বিজনেস পার্টনারের বাড়িতে এসে ওনাকে গুলি করে মেরে ফেলে। আর এই গুলির আওয়াজ শুনে গুস্তাভো এখন আস্তে আস্তে হাসতে শুরু করে, যেটা থেকে বোঝা যায় গুস্তাভোই এখন ওই লোকটাকে মেরে ফেলেছে। এদিকে দেখা যায় অপারেশনের পর হ্যাঙ্ক এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে, যে কারণে এখন প্রথমবারের জন্য ওর পরিবার ওকে দেখতে গেছে। কিন্তু এখনও ও অজ্ঞান হয়ে পড়েছিল। ডাক্তার জানায় ওর পুরোপুরি সুস্থ হতে অনেকদিন সময় লেগে যাবে। এখন যেহেতু হ্যাঙ্ক একটু সুস্থ হয়ে উঠেছে, তাই ওয়াল্টার আবার গুস্তাভোর ল্যাবে গিয়ে সেই ড্রাগ তৈরি করার কাজটা শুরু করে দেয়। এখন কথা মতন ও আর জেসি সারাদিন ধরে কাজ করে নিজেদের টার্গেটের থেকেও অনেক বেশি পরিমাণ ড্রাগ তৈরি করে ফেলে। এটা দেখে এখন জেসি বলে, এই মুহূর্তে আমরা যে অতিরিক্ত পরিমাণ ড্রাগটা তৈরি করেছি সেটাকে এখন আমরা সাইড করে সরিয়ে রাখি, ওটাকে পরের সপ্তাহে বাকি ড্রাগসের সঙ্গে ডেলিভারি করব। তাহলে পরের সপ্তাহে আমাদেরকে একটু কম কাজ করলেও হবে। যেটা শুনে ওয়াল্টার বলে, একদমই না, এখন যতটা ড্রাগস তৈরি হয়ে গেছে আমরা সবটাই ডেলিভারি করে দেব। কিন্তু এই কথা শুনে জেসি একটু রেগে যায়। ও বলে, গুস্তাভো আমাদেরকে যতটা টাকা দিচ্ছে তাতে আমরা বেশি কাজ কেন করব? কিন্তু ওয়াল্টার ওর কোনো কথাই শুনতে চাইছিল না। এরপর দেখা যায় এদের দুজনের তৈরি এই ড্রাগগুলোকে গুস্তাভো নিজের রেস্টুরেন্টের বিভিন্ন খাবারের মধ্যে লুকিয়ে সেগুলোকে বিভিন্ন জায়গায় পাচার করতে শুরু করে। এদিকে দেখা যায় জেসির মাথায় একটা অন্য প্ল্যান চলছে। ও আলাদা করে ড্রাগ তৈরি করে সেগুলোকে নিজের বন্ধুদের সাথে বিক্রি করে আরো বেশি টাকা ইনকাম করতে চাইছিল। আর এই বিষয়ে কথা বলার জন্যই ও নিজের বন্ধু বেজার আর স্কিনিপির সঙ্গে একটা মিটিং অ্যারেঞ্জ করে। এখন জেসির সমস্ত প্ল্যান শোনার পর ওর বন্ধুরা বলে, তাহলে আমাদেরকে তো একটা নতুন ল্যাব তৈরি করতে হবে যেখানে তুমি আলাদা করে ড্রাগ তৈরি করবে। জেসি বলে, সেসব কোনো কিছুরই প্রয়োজন হবে না, আমি প্রত্যেকদিন সুযোগ বুঝে ওয়াল্টারের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেশ কিছুটা করে ড্রাগ চুরি করে আনবো, তোমরা শুধু সেগুলোকে বিক্রি করো। এরপর দেখা যায় নিজের প্ল্যান মতন জেসি ঠিক তেমনটাই করতে শুরু করেছে। ও প্রত্যেকদিন হিসাবে বেশ কিছু ভুলভাল করে ওয়াল্টারের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে ড্রাগস নিয়ে আসতে শুরু করে। অন্যদিকে দেখা যায় হসপিটালের মধ্যে এখন হ্যাঙ্কের জ্ঞান ফিরে এসেছে, যে কারণে মারি আর বাকি সবাই খুবই খুশি ছিল। এখন হ্যাঙ্ক সবাইকে বলে, আগের দিন কেউ আমাকে কল করে ওই দুর্ঘটনার ব্যাপারে আগে থেকেই সবকিছু জানিয়ে দিয়েছিল, যে কারণে আমি সময় মতন সাবধান হয়ে নিজের জীবন বাঁচাতে পেরেছিলাম। এই কথা শুনে ওয়াল্টার একটু চিন্তায় পড়ে যায়। ও খুব ভালোভাবেই বুঝতে পারে আগের দিন গুস্তাভোই ওকে কল করে সাবধান করে দিয়েছিল। এরপর ডাক্তারেরা হ্যাঙ্কে একটু ভালো করে পরীক্ষা করার পর জানায় এখন ও আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে, কিন্তু শরীরে অতিরিক্ত আঘাত লাগার কারণে এখন ও হাঁটাচলা করতে পারবে না, এমনকি ঠিকভাবে ওঠা বসাও করতে পারবে না। সেজন্য আগামী বেশ কিছু মাস ওকে বিছানায় শুয়েই কাটাতে হবে।
আর ওকে তাড়াতাড়ি সুস্থ হতে গেলে বেশি বেশি করে ফিজিওথেরাপি করতে হবে। কিন্তু সমস্যা হলো ওদের যে হেলথ ইন্স্যুরেন্স করা ছিল সেখান থেকে হ্যাঙ্ক প্রতি সপ্তাহে শুধুমাত্র 2বার করেই ফিজিওথেরাপি করাতে পারবে। এর বাইরে অতিরিক্ত থেরাপি করাতে গেলে ওদেরকে টাকা খরচ করতে হবে। কিন্তু ওদের কাছে অত টাকা ছিল না, যে বিষয়টা নিয়ে মারি খুবই চিন্তায় পড়ে যায়। এখানে মারিকে এরকম টেনশনের মধ্যে দেখে স্কাইলার বলে, তুমি একদমই চিন্তা করো না, ইন্স্যুরেন্সের বাইরে তোমাদের যত টাকার মেডিকেল বিল আসবে সেটাকে আমি আর ওয়াল্টার দুজন মিলে দিয়ে দেব। এই কথা শুনে মারি খুবই অবাক হয়ে বলে, কিন্তু তোমাদের কাছে এত টাকা আসলো কোথা থেকে? তখন স্কাইলার ওকে একটা মিথ্যে কথা বলে। ও বলে ওয়াল্টার জুয়া খেলে খেলে অনেক টাকা পেয়েছে। আসলে প্রথমবারের জন্য যখন ওয়াল্টারের ক্যান্সার ধরা পড়ে তখন ও খুবই ডিপ্রেশনে পড়ে গেছিল, যে কারণে ও নিজের কাছে জমানো সমস্ত টাকা নিয়ে জুয়া খেলতে শুরু করে। যদিও প্রথমের দিকে ও অনেক টাকা হেরে গেছিল, কিন্তু পরে ও হিসাব করে এমন একটা গোপন পদ্ধতি খুঁজে বের করে যেটার সাহায্যে ও যে কোনো তাসের জুয়ায় প্রত্যেকবার জিততে পারবে। আর এইভাবেই জুয়া খেলে খেলে ও অনেক টাকা জিতেছে। এই কথা শুনে মারি প্রচন্ড অবাক হয়ে যায়। এখন স্কাইলার বলে, তুমি যেন এই বিষয়ে হ্যাঙ্ক অথবা আমাদের ছেলে কাউকে কিছুই জানিও না, এই বিষয়টা শুধু আমাদের তিনজনের মধ্যেই গোপন রেখে দিও। এই কথা শুনে মারি ওদের কথায় রাজি হয়ে যায় আর ওদেরকে অনেক ধন্যবাদ জানায়। এই ঘটনার কিছুদিন পর ওয়াল্টার গুস্তাভোর সঙ্গে দেখা করে। ওয়াল্টার বলে, আমি জানি টুকুর ওই দুজন ভাই সেদিন আমাকে মারার জন্য এসেছিল, কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়ে দিয়েছ। এমনকি তুমি শেষ মুহূর্তে হ্যাঙ্ককে কল করে ওকেও বাঁচিয়ে দিয়েছ। এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি বুঝতে পারছি না, 3 মাস পরে যখন আমি তোমার সাথে কাজ করা বন্ধ করে দেব তখন আমাকে আর আমার পরিবারকে কে বাঁচাবে? যেটা শুনে গুস্তাভো বলে, তুমি চাইলে আমার সাথে আরো 1 বছরের জন্য একটা নতুন কন্ট্রাক্ট করতে পারো, যেখানে আমার সাথে 12 মাস কাজ করার জন্য আমি তোমাকে $15 মিলিয়ন দেব। এই কথা শুনে ওয়াল্টার ওর সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জেসি এখন প্রত্যেক সপ্তাহে নিয়ম করে একটা সাপোর্ট গ্রুপে যায়, যেখানে সবাইকে ড্রাগস অথবা অন্য যে কোনো রকম নেশা ছেড়ে দেওয়ার জন্য সাহায্য করা হতো। কিন্তু এখানে আসার পর জেসির মাথায় একটা অন্য আইডিয়া আসে। ও ঠিক করে নেয় এই গ্রুপে যারা নেশা ছাড়ার জন্য এসছে ও লুকিয়ে লুকিয়ে তাদের কাছে ড্রাগ বিক্রি করবে। আর সেজন্য কিছুদিন পরে ও বেজার আর স্কিনিপিকেও এই গ্রুপে জয়েন করিয়ে দেয়। আর এরপর থেকে ওরা দুজন এই গ্রুপের বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে ওদের কাছে ড্রাগ বিক্রি করার চেষ্টা করে। এদিকে দেখা যায় ওয়াল্টার এখন খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কারণ এখনও আগামী 1 বছর ধরে ওকে গুস্তাভোর কাছেই ড্রাগ তৈরি করার কাজ করতে হবে, যে জিনিসটা ওর একদমই পছন্দ হচ্ছিল না। এখন অতিরিক্ত চিন্তার কারণে ও রাতে ঠিকভাবে ঘুমানোও বন্ধ করে দিয়েছিল। এখন ও রোজ সকাল সকাল ল্যাবে এসে সেখানে সারাদিন ধরে ড্রাগস তৈরি করত। এখানে হিসাব করার পর ওয়াল্টার লক্ষ্য করে আগামী বেশ কিছু সপ্তাহ ধরে ওরা যতটা পরিমাণ ড্রাগস তৈরি করেছে তার থেকে 0.14% ড্রাগস খুঁজে পাওয়া যাচ্ছে না, যে বিষয়টা নিয়ে ওয়াল্টার খুবই চিন্তায় ছিল। কিন্তু এই কথাটা শুনে জেসি একটু চিন্তায় পড়ে যায়, কারণ ওই ড্রাগসটা ওই চুরি করেছিল। সেজন্য এখন ও ওয়াল্টারকে নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওয়াল্টার ওর কোনো কথাই শুনতে চাইছিল না। সেই দিন ও কাজের শেষে বাড়ি না গিয়ে সারা রাত ধরে অফিসের মধ্যে বসেই হিসাব করতে থাকে। তখনই ওই ল্যাবের মধ্যে ওর সামনে একটা মাছি চলে আসে। এখন ও সমস্ত রকম কাজ বাদ দিয়ে সারা রাত ধরে ওই মাছিটাকে মারার চেষ্টা করে। আসলে বিগত বেশ কিছুদিন ধরে ও ঠিকভাবে ঘুমাতে পারেনি, আর তার উপরে ও অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে ছিল, যে কারণে এখন আস্তে আস্তে ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এখন এই সামান্য মাছিটাকে মারার জন্য ও সারা রাত ধরে চেষ্টা করতে থাকে। এমনকি পরের দিন সকালে যখন জেসি আবার কাজে চলে আসে তখন ও জেসিকেও সমস্ত কাজ বন্ধ করে সবার আগে ওই মাছিটাকে মারতে বলে। যদিও প্রথমের দিকে জেসি ওর এই কথাটা কোনোভাবেই মানতে চাইছিল না। তখন ওয়াল্টার বলে, ওই মাছিটা এখানে সমস্ত জিনিসকে কন্টামিনেট করে দেবে, যার ফলে আমাদের তৈরি সমস্ত ড্রাগস নষ্ট হয়ে যেতে পারে, তাই আমাদেরকে সবার আগে ওকে মারতে হবে। এই কথা শুনে এখন শেষ অবধি জেসিও ওকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ওরা দুজন মিলে সারাদিন ধরে চেষ্টা করার পরেও কোনো রকম লাভ হয় না। এর মধ্যে একটা সময় জেসি 1 কাপ কফির মধ্যে বেশ কিছুটা ঘুমের ওষুধ মিশিয়ে সেটা ওয়াল্টারকে খাইয়ে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওয়াল্টার ওই ল্যাবের মেঝেতেই ঘুমিয়ে পড়ে। আজ অনেকদিন পর ও একটু ভালোভাবে ঘুমাচ্ছিল। এরপর জেসি একা একাই বহু কষ্ট করে ওই মাছিটাকে মেরে ফেলে। এর পরের দিন সকালে যখন ওয়াল্টার আর জেসি ওই ল্যাবের থেকে বাইরে বেরোয় তখন ওয়াল্টার বলে, আগের রাতে আমি হিসাব করে জানতে পেরেছি আগের সপ্তাহে আমাদের তৈরি ড্রাগসের মধ্যে থেকে 1/2 পাউন্ড ড্রাগস কম আছে। আর তুমি যদি সেই ড্রাগসটা চুরি করে থাকো তাহলে ভবিষ্যতে যেন এমনটা আর করো না, কারণ গুস্তাভো যদি কখনোই তোমার এই কাজের সম্পর্কে জানতে পারে তাহলে তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে, তখন কিন্তু আমি আর কোনোভাবেই তোমাকে বাঁচাতে পারবো না। যেটা শুনে জেসি বলে, আমি কোনো কিছু চুরি করিনি আর আমার কোনো রকম সাহায্যেরও প্রয়োজন নেই।
অন্যদিকে দেখা যায় হসপিটালের মধ্যে পুরো দমে হ্যাঙ্কের চিকিৎসা শুরু হয়ে গেছে। এখন প্রত্যেক দিন ওকে খুব ভালো করে ফিজিওথেরাপি করানো হতো, যে কারণে ওদের অনেক মোটা টাকার বিল আসতে শুরু করে। আর কথা মতন স্কাইলার ওদেরকে সেই সমস্ত টাকাগুলো দিয়ে দেয়। এদিকে ওয়াল্টার সলের সাহায্যে একটু একটু করে নিজের টাকাগুলোকে ব্যাংকে ট্রান্সফার করে সেখান থেকে স্কাইলারকে একটা বড় অ্যামাউন্টের চেক দেয়। কিন্তু স্কাইলার কোনোভাবেই ওয়াল্টারকে ভরসা করতে পারছিল না। ও বলে, আমি তোমার উকিলের সঙ্গে কথা বলতে চাই, যে তোমাকে এই টাকা পাচার করার কাজে সাহায্য করছে। আমি দেখতে চাই সে আদৌ ঠিকঠাক নিয়ম মেনে কাজ করছে কিনা, কারণ সে যদি কোনো রকম ভুল করে তাহলে ভবিষ্যতে আমরাই পুলিশের কাছে ধরা পড়ে যাব। সেজন্য পরের দিন সকালেই ওয়াল্টার স্কাইলারকে নিয়ে সলের অফিসে পৌঁছে যায়। সেখানে স্কাইলার সলকে প্রশ্ন করে, তুমি এই টাকাগুলোকে আইনিভাবে ওয়াল্টারের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করছো কিভাবে? এখন না হয় আমরা সবাইকে জুয়া খেলার কথা বলেছি, কিন্তু সারা জীবন তো এই কথা বলা যাবে না। ভবিষ্যতের জন্য আমাদেরকে অন্য কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। তখন সল বলে, তাহলে তোমরা একটা দোকান কিনে নাও। আমার জানাশোনা একটা লেজারের দোকান আছে। পরবর্তীকালে তোমরা নিজেদের ওই দোকান থেকেই লাভের টাকা হিসাবে তোমাদের ওই কালো টাকাগুলোকে ব্যাংকে ট্রান্সফার করতে পারবে। কিন্তু এই আইডিয়াটা স্কাইলারের একদমই পছন্দ হয় না। পরবর্তীকালে ও ওয়াল্টারকে বলে, আমার মনে হয় কোনো লেজারের দোকান না কিনে তোমার একটা কার ওয়াশ কেনা উচিত, কারণ তুমি বহু বছর ধরে একটা কার ওয়াশ সেন্টারেই কাজ করেছিলে। আর এটা বলেই স্কাইলার ওকে সেই পুরানো কার ওয়াশ সেন্টারে নিয়ে যায় যেখানে একটা সময় ও কাজ করত। স্কাইলার বলে, তুমি এখানে অনেক বছর কাজ করেছো, এই ব্যবসাটাকেও তুমি খুব ভালোভাবে জানো, সেজন্য পরবর্তীকালে তুমি এই ব্যবসাটাকেও ভালোভাবে চালাতে পারবে। আর তাছাড়া তুমি এই জায়গাটা কিনলে কারোরই কোনো রকম সন্দেহ হবে না। তখন ওয়াল্টার বলে, কিন্তু এই জায়গাটা কিনলে পরবর্তীকালে টাকা পাচার করার জন্য সল আর আমাকে কোনোভাবেই সাহায্য করবে না। তখন স্কাইলার বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি একজন অ্যাকাউন্টেন্ট, এখন থেকে তোমার সমস্ত টাকা পয়সার হিসাব আমি সামলাবো। যদিও ওয়াল্টারের এই আইডিয়াটা একদমই পছন্দ হয় না, ও কোনোভাবেই স্কাইলারকে নিজের এই কাজের মধ্যে জড়াতে চাইছিল না। তখন স্কাইলার বলে, এই মুহূর্তে আমি অন্য কাউকে ভরসা করতে পারছি না, আমি চাই না অন্য কারোর কোনো ভুলের জন্য আমাদের কোনো রকম ক্ষতি হোক, তাই এখন থেকে ওই টাকা পাচার করার কাজে আমি তোমাকে সাহায্য করব। আর তাছাড়া যেহেতু আমরা দুজন স্বামী স্ত্রী, তাই ভবিষ্যতে আমি যদি তোমার সাথে ওই কারবাসের ব্যবসাটা চালাই তাহলে কেউই আমাদেরকে সন্দেহ করবে না। তখন ওয়াল্টার বলে, কিন্তু আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। স্কাইলার বলে, না, তোমার সই করা ওই ডিভোর্স পেপারটা এখনো আমাদের বাড়িতেই আছে, আমি ওটাকে এখনো কোনো অফিসে জমা দেইনি। এদিকে দেখা যায় জেসির বন্ধুরা অনেক চেষ্টা করেও ওই সাপোর্ট গ্রুপে কারোর কাছেই ড্রাগস বিক্রি করতে পারছিল না। জেসির বন্ধুরা বলে, এখানে প্রত্যেকেই নেশা ছাড়ার জন্য এসেছে, তাই কেউই আমাদের কাছে ড্রাগস কিনতে চাইছে না। আর আমাদের মনে হয় এখানে কারোর কাছে এই ড্রাগসগুলো বিক্রি করা কোনোভাবেই সম্ভব না। যেটা শুনে জেসি বলে, তোমরা এই কাজটাকে ঠিকভাবে করতে পারছো না, আগামী কিছুদিনের মধ্যেই আমি এই গ্রুপের যে কোনো একজন মেম্বারের কাছে ড্রাগস বিক্রি করে দেখাবো। এটা বলেই জেসি ওই গ্রুপের মধ্যে অ্যান্ড্রিয়া নামের একটা মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। আর আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই ও অ্যান্ড্রিয়ার সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নেয়। আর আস্তে আস্তে ও অ্যান্ড্রিয়ার বাড়িতেও যাওয়া আসা শুরু করে দেয়। সেখানে যাওয়ার পর ও জানতে পারে অ্যান্ড্রিয়ার একটা ছোট্ট ছেলে আছে, যার নাম ব্রক। আর অ্যান্ড্রিয়ার স্বামী অনেকদিন আগেই ওকে ছেড়ে চলে গেছে। যদিও প্রথমের দিকে জেসি এখানে অ্যান্ড্রিয়ার কাছে ড্রাগ বিক্রি করার জন্যই এসেছিল, কিন্তু এখন বেশ কিছুদিন ধরে ওর সাথে মেশার পর জেসি ওর আর ওর ছেলের সাথে বেশ ভালো একটা বন্ধুত্ব করে নেয়। এখন ও মাঝে মাঝেই অ্যান্ড্রিয়া আর ওর ছেলের সাথে ঘুরতে যেত, ওদের সাথে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করত আর একসাথে বেশ ভালো সময় কাটাতো। এরকম ভাবেই একদিন অ্যান্ড্রিয়ার সাথে কথা বলতে বলতে জেসি জানতে পারে অ্যান্ড্রিয়ার একটা ছোট ভাই আছে, যার নাম থমাস। থমাসের যখন 8 বছর বয়স ছিল তখন ওদের এলাকার বেশ কিছু ড্রাগ ডিলাররা ওকে তুলে নিয়ে যায় আর ওকে নিজেদের কাছে রেখে ওকে দিয়ে ড্রাগ বিক্রি করাতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে 2 বছর পর যখন থমাসের 10 বছর বয়স হয়ে যায় তখন ওই ড্রাগ ডিলাররা ওকে দিয়ে একটা লোককে গুলি করে খুন করিয়ে দেয়। এখন অ্যান্ড্রিয়ার কাছ থেকে ওই খুনের সময় আর জায়গাটা জানার পর জেসি বুঝতে পারে এখানে ওর বন্ধু কম্বোর খুন হওয়ার কথা বলা হচ্ছে। এখন জেসি বুঝতে পারে ওই ড্রাগ ডিলাররা অ্যান্ড্রিয়ার ভাই অর্থাৎ থমাসকে দিয়েই কম্বোকে খুন করিয়েছিল। এই কথাটা জানার পর ও ওই ড্রাগ ডিলারদের ওপরে প্রচণ্ড রেগে যায়। সেজন্য পরের দিন সকালেই জেসি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কম্বো খুন হয়েছিল। এখন ও দেখতে পায় ওই জায়গায় একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, আর এটাই হলো অ্যান্ড্রিয়ার ভাই থমাস। এখন দেখা যায় পাশেই রাস্তার ওপরে একটা কালো গাড়িতে দুজন লোক বসে আছে। এরা দুজনই হলো সেই লোক যারা থমাসকে দিয়ে ড্রাগ বিক্রি করার কাজ করাচ্ছে, আর এরাই কম্বোকে মেরে ফেলেছিল। এখন ওই লোক দুটো জেসির কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। তারপরে থমাস এসে জেসিকে ও ড্রাগটা দিয়ে দেয়।
এখানে ওই লোক দুটোর মুখ দেখার পর জেসি প্রচন্ড রেগে গেছিল। এখন ও যেভাবেই হোক ওদের দুজনকে মেরে কম্বোর খুনের বদলা নিতে চাইছিল। আর এখন এই কাজে ওকে সাহায্য করার জন্য ও ওয়াল্টারকে পুরো বিষয়টা জানিয়ে ওর কাছে সাহায্য চাইতে শুরু করে। জেসি বলে যারা কম্বোকে খুন করেছে তারা আমাদের তৈরি ড্রাগস বিক্রি করছে, এর মানে ওরা দুজন গুস্তাভোর হয়ে কাজ করে। এখন আমি যেভাবেই হোক ওদেরকে মেরে ফেলতে চাই, যাতে ভবিষ্যতে ওরা থমাসের মতন আর কোনো বাচ্চার জীবন নষ্ট করতে না পারে। এটা শুনে ওয়াল্টার বলে, ওদেরকে মেরে ফেললে তুমি নিজেই অনেক বড় বিপদে পড়ে যাবে, তাই আমাদেরকে এখন শান্ত মাথায় অন্য কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু এই কথা শুনে জেসি ওর উপরে খুবই রেগে গেছিল। এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে সলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে। ও যেভাবেই হোক জেসিকে এই কাজটা করার থেকে আটকাতে চাইছিল। সেজন্য ও সলকে বলে, তুমি যে কোনোভাবে জেসিকে কিছু মাসের জন্য জেলে পাঠিয়ে দাও, যাতে ও আর কোনোভাবেই ওই দুজনকে খুন করতে না পারে। কিন্তু সল বলে এমনটা করা কোনোভাবেই ঠিক হবে না, কারণ জেসি জেলে যাওয়ার পর তোমার আর আমার সম্পর্কেও পুলিশকে অনেক কিছু বলে দিতে পারে। এদিকে দেখা যায় পরের দিন সকালেই জেসি ওই দুজন ড্রাগ ডিলারকে মারার জন্য যাচ্ছিল। কিন্তু এই কাজটা করার আগেই মাইক মাঝ রাস্তা থেকেই জেসিকে তুলে নিয়ে আসে। এখন ও জেসিকে নিজের সাথে করে গুস্তাভোর কাছে নিয়ে আসে। দেখা যায় এখানে ওয়াল্টারও ছিল, আর সেই একই সাথে ওখানে সেই দুজন ড্রাগ ডিলারও ছিল যারা কম্বোকে খুন করেছিল। এখন গুস্তাভো জেসিকে বলে, তুমি এইভাবে আমার কোনো এমপ্লয়িকে মারতে পারবে না। তখন জেসি বলে, কিন্তু ওরা দুজন তো আমার বন্ধুকে খুন করেছে। গুস্তাভো বলে, কারণ তোমার বন্ধু আমাদের জায়গায় ব্যবসা করতে এসেছিল, তাই ওদেরকে বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছে। তখন জেসি বলে, কিন্তু ওরা দুজন যে নিজেদের কাজের জন্য বাচ্চাদের ব্যবহার করে, আর তুমি কি এইভাবে ব্যবসা করতে চাও? যেটা শুনে গুস্তাভো ওর ওই দুজন কর্মচারীকে বলে, আজকের পর থেকে তোমরা নিজেদের কাজের জন্য কোনো বাচ্চার ব্যবহার করবে না। আর এরপর ও জেসিকে ওদের দুজনের সঙ্গে হ্যান্ডশেক করে সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে বলে। এখন অনিচ্ছা সত্ত্বেও গুস্তাভোর কথা মতন জেসি ওদের সঙ্গে হ্যান্ডশেক করে নেয়। কিন্তু এই ঘটনায় ও একদমই সন্তুষ্ট ছিল না। এবার সেদিন সন্ধেবেলায় জেসি আর অ্যান্ড্রিয়া যখন একসাথে ছিল, তখনই ওরা জানতে পারে অ্যান্ড্রিয়ার ভাইকে কেউ খুন করে দিয়েছে। এই ঘটনায় জেসি প্রচন্ড রেগে গেছিল। ও খুব ভালোভাবেই বুঝতে পারে গুস্তাভোর ওই দুজন কর্মচারী থমাসকে খুন করেছে। এখন ও যেভাবেই হোক ওদের দুজনকে মারতে চাইছিল। এদিকে ওয়াল্টার বারবার জেসিকে কল করছিল, কিন্তু জেসি কোনোভাবেই ওর কলটা রিসিভ করছিল না, যে কারণে ওয়াল্টার একটু চিন্তায় পড়ে গেছিল। তখনই ও টিভিতে একটা নিউজ দেখতে পায়, যেখানে থমাসকে খুন করে মেরে ফেলার খবরটা দেখানো হচ্ছিল। এই খবরটা দেখে এখন ওয়াল্টার খুব ভালোভাবেই বুঝতে পারে এখন জেসি নিশ্চয়ই ওদের দুজনকে মারতে গেছে। সেজন্য ও তাড়াতাড়ি করে জেসিকে আটকানোর জন্য ওই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় জেসি এখন সত্যি সত্যি ওদের দুজনকে মারতে চাইছিল। এখন ও হাতে একটা বন্দুক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওদেরকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। এদিকে দূর থেকে ওরা দুজন জেসিকে দেখতে পেয়ে ওর দিকে বন্দুক তাক করে ওকে গুলি করে মারার চেষ্টা করে। কিন্তু তখনই ওখানে হঠাৎ করে ওয়াল্টার ওর গাড়ি নিয়ে এসে ওদের দুজনকে চাপা দিয়ে দেয়। এই ঘটনায় ওদের মধ্যে থেকে একজন ওখানেই মারা গেছিল, আর অন্য একজন যে আহত অবস্থায় বেঁচে ছিল, ওয়াল্টার গাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে ওর বন্দুক দিয়ে ওকেই গুলি করে মেরে ফেলে। এখানে ওয়াল্টারের এইরকম ভয়ঙ্কর রূপ দেখে জেসি প্রচন্ড ভয় পেয়ে গেছিল। এখন ওয়াল্টার তাড়াতাড়ি করে জেসিকে ওখান থেকে ছুটে পালিয়ে যেতে বলে, কারণ এই ঘটনার পর এখন গুস্তাভো হয়তো ওদের দুজনকেই মেরে ফেলবে। সেজন্য সেই রাতেই ওয়াল্টার শহরের একদম বাইরে একটা ফাঁকা মরুভূমির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালের মধ্যেই মাইক আর গুস্তাভো ওকে ওই জায়গা থেকে খুঁজে বের করে। এখানে দেখা যায় গুস্তাভো ওয়াল্টারের ওপরে খুবই রেগেছিল। ওয়াল্টার বলে আগের দিন ওরা দুজন ওই বাচ্চাটাকে খুন করেছে, তারপর ওরা জেসিকেও মেরে ফেলতে যাচ্ছিল, সেজন্যই আমাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছে। এখন তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার কাছে ড্রাগ তৈরি করার মতন আর কেউই থাকবে না, কারণ জেসি এখান থেকে অনেক দূরে পালিয়ে গেছে, আর ওর কাছে যে টাকা আছে সেটা দিয়ে ওর বাকি জীবনটা খুব ভালোভাবেই কেটে যাবে। এখন তুমি চাইলে আমি আবার আগের মতন তোমার কাছে ড্রাগ তৈরি করার কাজটা করতে পারি, কিন্তু এইবার আর জেসি আমার সাথে কাজ করবে না, আর তোমাকে কথা দিতে হবে তুমি ভবিষ্যতে ওর কোনো রকম ক্ষতি করবে না। এই কথা শুনে এখন শেষ অবধি গুস্তাভো ওর প্রস্তাবে রাজি হয়ে যায়। ও বলে, কিন্তু এখন তোমার নতুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আমি জোগাড় করে দেব। এর পরের দিন থেকেই ওয়াল্টার আবার কথা মতন গুস্তাভোর ল্যাবে ড্রাগ তৈরি করতে শুরু করে। আর এখন ওর নতুন পার্টনার ছিল গেল। কিছুদিন আগেই ও যাকে মিথ্যে কথা বলে কাজের থেকে বের করে দিয়েছিল। এখানে ওয়াল্টারের সাথে আরও একবার নতুন করে কাজ করতে পেরে গেল খুবই খুশি ছিল। ও বলে, আগেরবার আমার ভুলের জন্য আপনি আমাকে কাজের থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু এখন আমি আর কোনো রকম ভুল করব না। এরপর দেখা যায় সেই রাতেই গুস্তাভো গেলের সঙ্গে দেখা করার জন্য ওর বাড়ি চলে গেছে।
গুস্তাভো বলে ওয়াল্টার ক্যান্সারে ভুগছে, আর কিছুদিন পরেই হয়তো ও মারা যাবে, আর ও মারা যাওয়ার পর এই পুরো ল্যাবটা তোমাকেই সামলাতে হবে। তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওয়াল্টারের কাছ থেকে ওর পুরো কাজটা শিখে নাও, যাতে পরবর্তীকালে ওর সাহায্য ছাড়াই তুমি যেন একদম ওর মতন ভালো কোয়ালিটির ড্রাগস তৈরি করতে পারো। আর আগামী একদিনের মধ্যেই তোমাকে এই কাজটা করতে হবে। যদিও এত অল্প সময়ের মধ্যে এই কাজটা শেখা মোটেও সহজ ছিল না, কিন্তু গেল এখন গুস্তাভোর কথায় রাজি হয়ে যায়। আসলে গুস্তাভো এখন চাইছিল গেল একবার ওই কাজটা শিখে গেলেই ও ওয়াল্টারকে মেরে ফেলবে। এর পরের দিন সকালে ওয়াল্টার আর গেল যখন ল্যাবের মধ্যে কাজ করছিল, তখন গেল সমস্ত বিষয় জানার জন্য ওয়াল্টারকে অনেক বেশি বেশি প্রশ্ন করছিল, যেটা দেখে এখন ওয়াল্টারের ওর ওপরে খুবই সন্দেহ হয়। অন্যদিকে দেখা যায় মাইক এখন পুরো শহরের মধ্যে চারিদিকে জেসিকে খুঁজতে শুরু করেছে, কিন্তু জেসি এই শহরের মধ্যেই একটা গোপন জায়গায় লুকিয়ে আছে, যে জায়গাটা সম্পর্কে শুধুমাত্র সল আর ওয়াল্টারই জানত। এখন ওয়াল্টার লুকিয়ে লুকিয়ে ওই গোপন জায়গায় এসে জেসির সঙ্গে দেখা করে। ওয়াল্টার বলে বাইরে এখন অবস্থা খুবই খারাপ, আমি যতদিন গুস্তাভোর হয়ে ড্রাগস তৈরি করব ততদিন বেঁচে থাকব, কিন্তু একবার যদি গেল আমার কাছ থেকে সমস্ত কাজ শিখে নেয় তাহলে গুস্তাভো আমাকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলবে। তাই এখন আমাদের দুজনকে বেঁচে থাকতে গেলে আমাদেরকে গেলকে মেরে ফেলতে হবে, কারণ গেল মারা গেলে গুস্তাভোর কাছে ড্রাগস তৈরি করার মতন শুধু আমি একাই বেঁচে থাকব, সেজন্য ও আর আমাকে কোনোভাবেই মারতে পারবে না। যদিও জেসি কোনোভাবেই এই প্ল্যানে রাজি হচ্ছিল না, কিন্তু এটা ছাড়া ওদের কাছে আর কোনো উপায়ও ছিল না। সেজন্য সেই রাতেই ওয়াল্টার গেলকে মারার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই রাস্তা থেকে মাইক আর গুস্তাভোর অন্য একজন লোক এসে ওয়াল্টারকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। এখন ওরা দুজন একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওয়াল্টারকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল। এখন ওয়াল্টার ওদের হাতে পায়ে ধরে ওদেরকে বলে, তোমরা আমাকে মেরো না, আমি সারা জীবন গুস্তাভোর হয়ে ফ্রিতে কাজ করতে রাজি আছি, তুমি শুধু একবার আমাকে গুস্তাভোর সঙ্গে কথা বলতে দাও। কিন্তু ওরা ওয়াল্টারের কোনো কথাই শুনতে চাইছিল না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে ওয়াল্টার বলে, আমি জানি জেসি কোথায় লুকিয়ে আছে, তোমরা যদি আমাকে না মেরে ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে জেসি ঠিকানা দিয়ে দেব, তোমরা চাইলে আমি এখনই ওকে কল করে এখানে ডেকে আনতে পারি। আর এই কথা বলেই ও জেসিকে কল করে ওকে বলে, আমি প্ল্যান মতন ওই কাজটা করতে পারিনি, কারণ মাইক আমাকে আটকে রেখেছে, তাই এখন ওই কাজটা তোমাকেই করতে হবে। আর এই কথাটা বলার সাথে সাথেই মাইক ওয়াল্টারের কাছ থেকে ওর ফোনটা কেড়ে নেয়। এদিকে দেখা যায় ওয়াল্টারের কথা শুনে জেসি তাড়াতাড়ি করে গেলকে মারার জন্য বেরিয়ে পড়েছে। এখন ওয়াল্টার প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে মাইককে বলে, তোমরা আর কোনোভাবেই আমাকে মারতে পারবে না, কারণ এখন গেল মারা গেছে, আর গুস্তাভোর ওই ড্রাগ ল্যাবটা চালানোর জন্য এখন তোমাদের আমার প্রয়োজন হবে। এখন এই কথা শুনে মাইক প্রচণ্ড অবাক হয়ে যায়, আর ও তাড়াতাড়ি করে নিজের সাথে থাকা ভিক্টর নামের একটা ছেলেকে গেলের বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় ততক্ষণে জেসি গেলের বাড়িতে গিয়ে ও দরজায় নক করতে শুরু করেছে, আর গেল দরজা খোলার সাথে সাথেই জেসি ওর মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে গুলি করে মেরে ফেলে। যদিও এই কাজটা করার সময় ওর হাত কাঁপছিল আর ওর চোখে জল চলে এসেছিল, ও কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না, কিন্তু এখন ওয়াল্টারের আর নিজের জীবন বাঁচানোর জন্য ও বাধ্য হয়ে এই কাজটা করে। আর এখানেই ব্রেকিং ব্যাডের 3য় সিজনের গল্প শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।